হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। রয়্যাল এডুকেশন কর্তৃক আয়োজিত আপনাদের যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে এসএসসি 24 ব্যাচ, সবাইকে স্বাগত আজকের ক্লাসে। সবাই কেমন আছো তোমরা? তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মেনশন করে দাও এবং ভিডিওটা শেয়ার করে দাও। আমরা আজকে বাংলা প্রথম পত্রের খুবই সুপার ডুপার একটা ক্লাস করতে যাচ্ছি ইনশাআল্লাহ। বাংলা প্রথম পত্রের তোমরা হচ্ছে 52 দিনগুলো পড়বা হচ্ছে গদ্য, এবং পদ্য পড়বা হচ্ছে ফেব্রুয়ারি 1969। ইনশাআল্লাহ আজকের ক্লাস করো, এমসিকিউ সলভ করব, তোমাদের সৃজনশীলে যেগুলো আসে সেগুলো সলভ দিব, অনুধাবনে সলভ দিব ইনশাআল্লাহ। কিছু সাজেশন তোমরা পাবা। তোমরা সবাই জয়েন করে ফেলো এবং তোমরা জানাও যে তোমরা কে কোথা থেকে জয়েন করছো। খুবই দ্রুত করো, আমরা খুবই দ্রুত ক্লাসটা শুরু করব। আচ্ছা, সবাই জানাও কে কোথা থেকে জয়েন করছো। সবাই, আমরা খুব দ্রুতই শুরু করব। আমরা একটা গদ্য এবং একটা পদ্য পড়বো, সুতরাং আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করে ফেলবো। সবাই জয়েন করি, সবাই জয়েন করি এবং বন্ধুদের মেনশন করে দেই। সবাই জয়েন করি। হচ্ছে গদ্য এবং পদ্য পড়বা হচ্ছে ফেব্রুয়ারি 1969। ইনশাআল্লাহ আজকের ক্লাস করো, এমসিকিউ সলভ করব, তোমাদের সৃজনশীলে যেগুলো আছে সেগুলো সলভ দিব, অনুধাবনে সলভ দিব। সবাই সবাই শেয়ার করি, সবাই শেয়ার করি, সবাই শেয়ার করি আজকের ক্লাসে। হ্যাঁ, কে কোথা থেকে? আসসালামু আলাইকুম স্যার আরিফুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? হ্যাঁ, আমিও ভালো আছি, আমিও ভালো আছি। এমডি আরিফুল ইসলাম, হ্যাঁ আমিও ভালো আছি। তুমি কি করবা? টাইম লাইনে ভিডিওটা শেয়ার করে দাও, বন্ধুদের মেনশন করে দাও। আমরা খুবই দ্রুত শেয়ার করব এবং বাংলা প্রথম পত্রে খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক, দুইটা বিষয়, একটা গদ্য এবং একটা পদ্য। 52 দিনগুলো এবং ফেব্রুয়ারি 1969 আমরা হচ্ছে পড়বো আজকের ক্লাসে ইনশাআল্লাহ। কিছু গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ভাইয়া স্বর্ণা। হ্যাঁ স্বর্ণা আসছো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, বন্ধুদের মেনশন করো, সবাই ক্লাসে আসুক, সবাই ক্লাসে আসুক। আমরা অনেক গুরুত্বপূর্ণ দুইটা টপিক পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই 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 জয়েন করুক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সবাই ভিডিওটা আমরা টাইমলাইনে শেয়ার করে দেই এবং বন্ধুদের মেনশন করি। আচ্ছা, আমরা শুরু করব। হ্যাঁ, আমরা দেরি না করি। হ্যাঁ, আমাদের অনেক পড়তে হবে আজকে। আমরা একটা হচ্ছে গদ্য পড়বো এবং একটা হচ্ছে পদ্য পড়বো, সুতরাং আমাদের সময় কম। সবাই বন্ধুদের শেয়ার করে দাও, ভিডিওটা মেনশন করে দাও। সবাই সবাই ক্লাসে জয়েন করুক ইনশাআল্লাহ। কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা সলভ করবো এবং আমরা হচ্ছে তোমাদের ধারাবাহিকভাবে যে সাজেশনগুলো আমি তোমাদের দিচ্ছি সেই সাজেশনগুলো তোমরা পাবা আশা করি। আচ্ছা, আমরা আজকের প্রথম স্লাইডে আমরা যাই, আমরা শুরু করব। আচ্ছা আচ্ছা, আমরা প্রথমে পড়বো হচ্ছে কি ভাইয়া? দেখো, প্রথমে পড়বো হচ্ছে ফেব্রুয়ারি 1969। আচ্ছা, এই যে ফেব্রুয়ারি 1969 এই কবিতাটা নিয়ে যে আমি পড়বো, তো প্রথমে আমাদের কি পড়া উচিত? আমি বলছিলাম যে লেখা কিংবা যে হচ্ছে কবিতা, তো এটা পড়ার শুরুতে আমরা কি পড়ে ফেলবো? পড়ার শুরুতে আমরা পড়ে ফেলবো হচ্ছে কবি পরিচিতি কিংবা লেখক পরিচিতি। সুতরাং ওনার সম্পর্কে জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা কি দেখতে পাচ্ছি যে কবি শামসুর রহমান ওনার একটা উনি লিখছে এবং ওনার একটা ছবি দেখতে পাচ্ছি সুন্দর। যে আমরা জানি যে উনি 2006 সাল পর্যন্ত বেঁচে ছিলেন এবং ওনার কিছু ভিডিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসতে দেখি যে উনি কান্নারত অবস্থায় কিছু কথা বলছিলেন, কয়েকদিন আগেই আমার চোখের সামনে আসলো। সুতরাং উনি খুবই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আর কি। আমরা সামনে যাই, দেখো। আচ্ছা, আমরা শামসুর রহমান সম্পর্কে জানবো। কবি শামসুর রহমান, অনেকে কি করে, অনেকে তোমরা ভুল করো যে রহমান দাও। হ্যাঁ, এই ভুলটা করবা না ভাই আজকের ক্লাসের পর। আমি কোথায় তোমরা ভুল করো এই জিনিসগুলো আমি ধরাই দিব। আশা করি আজকের ক্লাসের পর তোমরা এগুলো ভুলবা না যে অনেকে রহমান দেয়, এখানে রহমান হবে না, শামসুর রহমান হবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো সতর্ক থাকবা। দেখো, জন্ম কত তারিখে দেখো তো? 23 অক্টোবর 1900 কত সালে বলো তো? 29 সালে। আচ্ছা, ওনার পৈতৃক নিবাস হচ্ছে নরসিংদী জেলার পারাতলি গ্রামে। এই প্রশ্নটা এমসিকিউ অনেক বেশি আসে। তোমরা অ্যাডমিশনে পাবা তো পাবা, এইচএসসি পরীক্ষা তো কি করবা, এই প্রশ্নটা তোমরা পাবা। তাহলে কি ওনার পৈতৃক নিবাস কোথায় বলো তো? ওনার পৈতৃক নিবাস হচ্ছে নরসিংদী জেলার পারাতলি গ্রামে, ঠিক আছে? আচ্ছা, তারপরে খেয়াল করো, ওনার পিতার নাম হচ্ছে মখলিসুর রহমান চৌধুরী এবং মাতা হচ্ছে কে বলতো? আমিনা খাতুন। আচ্ছা, পেশা, ওনার পেশা কি? এই পেশাটা অনেক গুরুত্বপূর্ণ, আমি তোমাদের বলছিলাম পেশাটা অনেক গুরুত্বপূর্ণ, যে অনেক লেখক এবং অনেক কবি সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন এবং
আমি তো আগেই বলছি যে সাংবাদিকদের কি বলা হয়, রাষ্ট্রের দর্পণ বলা হয়, আয়না বলা হয়। আচ্ছা, তাহলে খুব সহজে আমরা বলতে পারবো যে কি শামসুর রহমান কি ছিলেন? শামসুর রহমান ছিলেন হচ্ছে একজন সাংবাদিক। আচ্ছা, উনি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক দেশের সব থেকে নামি দামি পত্রিকাগুলোতে উনি কাজ করছে। আচ্ছা, আমরা খেয়াল করি যে উনি দৈনিক মর্নিং নিউজে কাজ করছে। এই কাজটা উনি করছে 1957 সালের দিকে। হ্যাঁ, এই দৈনিক মর্নিং নিউজে উনি কাজ করছে কত সালের দিকে বলতো? 1957 সালের দিকে। তারপরে খেয়াল করো দৈনিক পাকিস্তান, এটা অনেক গুরুত্বপূর্ণ, খেয়াল করো অনেক গুরুত্বপূর্ণ দৈনিক পাকিস্তান। হ্যাঁ, আচ্ছা, অনেক গুরুত্বপূর্ণ দৈনিক পাকিস্তান আমরা খেয়াল করি। আচ্ছা, দৈনিক পাকিস্তানের যে বর্তমান নাম, হ্যাঁ, আমরা জানি যে অনেক বছর পর একটা পত্রিকা বাংলাদেশে চালু হয়েছে, মাঝখানে কিছুদিন অফ ছিল। হ্যাঁ, এই পত্রিকাটার নাম হচ্ছে কি বলতো? সবাই বলো তো, দৈনিক পাকিস্তানের বর্তমান যে নাম বাংলাদেশে যে চলতেছে এটা বলো, সবাই খেয়াল করো, সবাই বলো। স্যার ভিডিওটা কি হচ্ছে তোমার কথা বুঝি না, একটু লেখো। হ্যাঁ, আরিফুল ইসলাম স্যার ভিডিওটা বাদে যাচ্ছে বারবার, বুঝিনি, একটু ভালো করে বলো। সবাই ক্লাসে জয়েন করুক, সবাই শেয়ার দিয়ে দাও, সবাই শেয়ার দিয়ে দাও। আমরা খুবই সুপার ক্লাস করতে যাচ্ছি আজকে আমরা 52 দিনগুলো এবং ফেব্রুয়ারি 1970 কবিতা খুব সুন্দর করে পড়বো। হ্যাঁ, আমরা খুবই সুন্দর করে পড়বো। এবং হ্যাঁ, দৈনিক বাংলা, এই তো এমডি আরিফুল ইসলাম বলছো। হ্যাঁ, ঠিক আছে, দৈনিক বাংলা। এই যে দৈনিক পাকিস্তান ছিল, এইটা 1964 সাল পর্যন্ত তিনি এখানে কাজ করেছিলেন। বলতো কত সাল পর্যন্ত? 1964 সাল পর্যন্ত তিনি এখানে কাজ করেছিলেন। এরপরে দৈনিক পাকিস্তান পত্রিকাটার নাম কি হয়েছে বলতো? দৈনিক বাংলা হয়ে গেছে। আচ্ছা, তাহলে বর্তমানে এই পত্রিকাটা এখনো আছে এবং খুবই গুরুত্বপূর্ণ পত্রিকা, যেটা হচ্ছে কি দেশ স্বাধীনের আগেও ছিল। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে উনি যেহেতু সাংবাদিক ছিল, আমরা জানলাম যে উনি দৈনিক মর্নিং নিউজে কাজ করছে এবং দৈনিক পাকিস্তান বা দৈনিক বাংলা পত্রিকাও কাজ করছে। আচ্ছা, ওনার সাহিত্যকর্ম সম্পর্কে জানি যে উনি অনেকগুলো কাব্যগ্রন্থ লিখছে। আচ্ছা, দেখো আমরা পড়ি যে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, এখানে আগে কথাটা লেখা নাই। আচ্ছা, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রৌদ্র করটিতে বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে বন্দি শিবির থেকে দুঃসময়ের মুখোমুখি ফিরিয়ে নাও ঘাতক কাটা, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে ওনার কি বলতো জানলাম, এগুলো হচ্ছে ওনার এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ। হ্যাঁ, ওগুলো হচ্ছে কাব্যগ্রন্থ। ওনার অনেক উপন্যাস আছে, আমরা যেগুলো আসে পরীক্ষায় বারবার, এগুলো আমি সংযোজন করেছি তোমাদের জন্য। আচ্ছা, ওনার পুরস্কার দেখো যে উনি কি আসলে সাহিত্যর যে স্বীকৃতি স্বরূপ উনি কি ধরনের পুরস্কারগুলো পাইছে। উনি আদমজি পুরস্কার পাইছে, উনি বাংলা একাডেমি পুরস্কার পাইছে, এবং উনি 21শে পদক পাইছে। 21শে পদক উনি পেয়েছে 1977 সালে। মনে রাখবা, 21শে পদক কততে পাইছে বলো তো ভাইয়ারা? 21শে পদক পাইছে হচ্ছে 1977 সালে। আচ্ছা, উনি এছাড়াও আরেকটা পুরস্কার পাইছে, এটা হচ্ছে স্বাধীনতা পুরস্কার। আচ্ছা, ওনার মৃত্যুবরণটা দেখো একটু, যে উনি মৃত্যুবরণ করছে 17 আগস্ট 2006 খ্রিস্টাব্দ। ঠিক আছে, আমরা ক্লিয়ার ওনার সম্পর্কে যে ধরনের তথ্যগুলো আসে, যে ধরনের ইনফরমেশনগুলো তোমাদের হচ্ছে পরীক্ষায় আসে এমসিকিউ আকারে, এগুলো আমরা আশা করি আজকের ক্লাসে জেনে নিচ্ছি। শামসুর রহমান সম্পর্কে এর বেশি আসবে না, তবে একটা জিনিস খেয়াল করবা যে শামসুর রহমানকে কি কবি বলা হয়। সবাই বলো তো, শামসুর রহমানকে কি কবি বলা হয়? সবাই খেয়াল করো, শামসুর রহমানকে কি কবি বলা হয়? তোমাদের কাছে প্রশ্ন রাখলাম, বলো যে শামসুর রহমানকে কি কবি বলা হয়? স্যার ভিডিওটা বাদে যাচ্ছে। হ্যাঁ, লাইভ সিগন্যালে প্রবলেম দেখাচ্ছে। হ্যাঁ, আমার মোবাইলে চলছে ভাইয়া। হ্যাঁ, আমার ফোনে ঠিক আছে, আমার ফোনে সবকিছু ঠিক। আমি নিজেও দেখতেছি তোমাদের কমেন্ট গুলা পড়তেছি আমার ফোনে। ঠিক আছে, আমি দেখতেছি কোথাও প্রবলেম নেই। তোমরা একটু হ্যাঁ, সবাই নাগরিক কবি, এই তো স্বর্ণা, ঠিক আছে। হ্যাঁ, তোমার উত্তর হয়েছে। হ্যাঁ, নাগরিক কবি। শামসুর রহমানকে কি বলা হয়? শামসুর রহমানকে বলা হচ্ছে নাগরিক কবি। এই তো সুন্দর, স্বর্ণা বলছো। হ্যাঁ, ওয়েটিং ফর ভিডিও সিগন্যাল। হ্যাঁ, আমার এখানেও দেখাচ্ছে। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি, আমি দেখতেছি আসলে প্রবলেমটা কি। আচ্ছা, লাইভ সিগন্যালে প্রবলেম দেখাচ্ছে। হ্যাঁ স্বর্ণা, আমি দেখতে পারলাম যেটা, সেটা হচ্ছে এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম আছে। সুতরাং আশা করি যে সলভ হয়ে যাবে। একটু নেটওয়ার্কের প্রবলেম, একটু কষ্ট করে থাকো ক্লাসে, বন্ধুদের মেনশন করে দাও, আর হচ্ছে ভিডিওটা তোমাদের টাইমলাইন একটু শেয়ার করে দাও ভাইয়া প্লিজ। তোমরা আসলে থাকলে ক্লাস নিতে ভালো লাগে, তোমরা না থাকলে মনে হয় যে কেউ নাই, আমি একা কথা বলতেছি। একটু প্রবলেম, হ্যাঁ একটু প্রবলেম, নেটওয়ার্কের একটু প্রবলেম আছে। আশা করি এটা থাকবে না, এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম, এই জন্য এরকম দেখাচ্ছে আর কি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, নাগরিক কবি, এই তো বলতে পারছো। আচ্ছা, ওনাকে নাগরিক কবি বলা হয়। আচ্ছা, শামসুর রহমানকে নাগরিক কবি বলা হয়, কেন বলা হয় ভাইয়া বলো তো? আসলে উনি নগর কেন্দ্রিক লেখাগুলো লিখছে, ঠিক আছে? নগর কেন্দ্রিক কেমন, যে উনি নগর জীবনের মানুষের যে দুঃখ, যে যন্ত্রণা বা সামাজিক জীবন, আমরা জানি যে যারা শহরে বসবাস করে বা কিংবা নগরে বসবাস করে তাদের যে সামাজিক জীবনটা, দেখা যায় যে একটা বিল্ডিং এ ধরো আছে, এটা 12 তলা বিল্ডিং, দেখা যায় যে 7 তলা একটা মানুষ মারা গেছে, যে নিচের ফ্লোরে যে থাকে সেই কিন্তু জানে না। এই যে শহরের নাগরিক জীবন, শহরের হচ্ছে সামাজিক জীবন, এই যে নাগরিক জীবনের বেদনা যন্ত্রণা, এগুলো নিয়ে উনি লিখছে। এই জন্য ওনাকে বলা হয়েছে কি বলতো, নাগরিক কবি। আমরা অনেকে জানি যে পল্লী কবি বলা হয়েছে কাকে, জসিমউদ্দিনকে। আবার জসিমউদ্দিন কেন পল্লী কবি হয়েছে? কারণ উনি হচ্ছে গ্রামের যে প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপটে উনি লেখালেখি করছে, এই জন্য উনি পল্লী কবি। আর শামসুর রহমানকে কেন আমরা নাগরিক কবি বলছি? কারণ উনি নগর জীবন নিয়ে কিংবা নগর জীবনের মানুষের সামাজিক জীবন নিয়ে, যন্ত্রণা নিয়ে, এগুলো নিয়ে তিনি লেখালেখি করছে। এই জন্য ওনাকে কি বলা হয়েছে বলতো? ওনাকে বলা হয়েছে নাগরিক কবি। আশা করি তোমরা বুঝছো। শামসুর রহমান নিয়ে এর বাইরে প্রশ্ন আসবে না, ইনশাল্লাহ তোমরা পাবা। আর একটা প্রশ্ন তোমরা এমসিকিউতে পাবা, আমি এখন বলবো না, ঠিক আছে? পরে বলি। সামনে যাই, খেয়াল করো। আমরা কি দেখতে পাচ্ছি বলতো? দেখো তো, জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন দেখতে পাচ্ছি। জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন মানে ক নম্বরে তোমাদের কি ধরনের প্রশ্ন আসবে, যেগুলো পড়লে তুমি কমন পাইতে পারো ইনশাআল্লাহ, সেগুলো আমি এখানে সংযোজন করেছি তোমাদের জন্য। দেখো যে ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি কমলবনকে কিসের প্রতীক রূপে ব্যবহার করেছেন। তারপরে আছে হরিদ, এখানে হরিদ হবে, হ্যাঁ এখানে হরিদ হবে। হ্যাঁ, হরিদ উপত্যকা অর্থ কি? ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এগুলো আমরা এমসিকিউ পাবো, আমি জাস্ট একবার করে বলে দিচ্ছি। আচ্ছা, তারপরে দেখো যে কমলবন শব্দের অর্থ কি? ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন ফুলের উল্লেখ রয়েছে? শহরের পথে পথে কি ফুল ফুটেছে? ফেব্রুয়ারি 1970 কবিতাটি কোন ছন্দে রচিত? আচ্ছা, কোন ছন্দে রচিত, এই প্রশ্নটা এমসিকিউ নাই, তোমরা বলো যে কোন ছন্দে রচিত। বলো তো ভাইয়েরা, সবাই বলো যে ফেব্রুয়ারি 1969 কবিতাটা কোন ছন্দে রচিত, বলো, সবাই বলো। এই প্রশ্নটা এমসিকিউ নেই, বাদ বাকি অনেক গুলাই তোমরা এমসিকিউ পাবে, এই জন্য আমি বলতেছি না। তোমরা সবাই বলো যে ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন ছন্দে রচিত? কোন ছন্দে রচিত বলো, কোন ছন্দে রচিত? সবাই বলবা, সবাই বলো। আচ্ছা, হ্যাঁ গদ্য ছন্দে, হ্যাঁ এই তো আরিফুল ইসলাম, স্বর্ণা ইসলাম, হ্যাঁ বলছো, হ্যাঁ ঠিক আছে। তোমরাই শুধু কমেন্ট করতেছো, বাকিরা কোথায়? সবাই আসুক ক্লাসে, সবাইকে মেনশন করে দাও, টাইম লাইনে শেয়ার করো। টাইম লাইনে শেয়ার করলে বন্ধুরা যখন আসবে তখন তারা দেখতে পারবে। অথবা তোমরা মেনশন করো, তাহলে কি হবে? সবাই ক্লাসে আসবে। ক্লাসে আসলে ক্লাসটা ভালো হবে ভাই, ক্লাসে আসলে ক্লাসটা ভালো হবে, ঠিক আছে? ক্লাসে আসলে ক্লাসটা ভালো হবে। সবাই জয়েন করুক, সবাইকে জয়েন করার সুযোগ করে দাও। হ্যাঁ, শুধু নিজে জানবো না, নিজে পড়বো না, বন্ধুদেরও আমরা জানাবো। আচ্ছা, জোর করে ক্লাসে নিয়ে আসো, জোর করে টেনে হিসড়ে নিয়ে আসো। ক্লাসে থাকতে হবে, এখন পড়ার বিকল্প নাই। শুধু ওয়াশরুম এবং খাওয়া ব্যতীত পড়া ছাড়া কোনো কথা হবে না। এই যে কয়েকদিন আছে, ওয়াশরুম এবং খাওয়া ব্যতীত অন্য কোনো সময়, এই যে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরো, এসব করা যাবে না। বড় হও, ভার্সিটিতে উঠো, দেন থাইকো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? এখন পড়বা, শুধু পড়বা। এখন কি করবা? পড়বা। আচ্ছা, সবাই বন্ধুদের মেনশন করো। আচ্ছা, তোমরা অনেকে বলছো, স্বর্ণা বলছো, আরিফুল ইসলাম বলছো যে ফেব্রুয়ারি 1970 কবিতাটি কোন ছন্দে রচিত বলতো? গদ্য ছন্দে রচিত। হ্যাঁ, গদ্য ছন্দে রচিত, এটা তোমরা বলবা। আচ্ছা, কার মুখ শ্যামল পূর্ব বাংলা আমরা জানি, এগুলো আমরা এমসিকিউ পাবো। গাঢ় উচ্চারণের কথা বলে কে? এই যে কয়েকটা প্রশ্ন ক নাম্বার কিংবা জ্ঞানমূলক, এই প্রশ্নগুলো আমি তোমাদের জন্য সংযোজন করেছি। আশা করি এই প্রশ্নের বাইরে আর তোমাদের কি করবে না, আর আসবে না, ঠিক আছে? আচ্ছা, তোমরা এগুলো পড়লে পারবা, এবং আস্তে আস্তে আমরা এমসিকিউ গুলো সলভ করবো, যেগুলো আমরা পরবর্তী স্লাইড গুলোতে পাবো। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে কি আছে বলতো? অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন। আচ্ছা, অনুধাবন হচ্ছে কি, যে খ নম্বরে কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেগুলো সাজেশন আমি তোমাদের দিচ্ছি। খেয়াল করো যে কৃষ্ণচূড়া
কৃষ্ণচূড়াকে স্মৃতিগন্ধে ভরপুর বলা হয়েছে কেন? আচ্ছা, এ রঙের বিপরীতে আছে অন্য রং বলতে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নটা তোমরা 100% নিয়ে নাও যে এই প্রশ্নটা আসবেই আসবে, ঠিক আছে? 100% নিয়ে নাও কি যে এ রঙের বিপরীতে আছে অন্য রং বলতে কি বোঝানো হয়েছে বলো তো? সবাই জানো যে এ রঙের বিপরীতে যে রংটা আছে সেটা হচ্ছে দেশাদ্রোহিতার রং, যেটা হচ্ছে দেশের বিদ্রোহের রং। মানে যে রংটা কি আনে বলো তো? যে রং লাগে না ভালো সন্ত্রাস আনে। কবিতার লাইন এরকম আছে যে রং লাগে না ভালো, যে রং কি আনে সন্ত্রাস আনে। এবং ওই রংটায় প্রাত্যহিকতায় মানে প্রতিদিন সন্ধ্যায় মাঠে ঘাটে এই রঙে হচ্ছে এখন দেশটা ছেয়ে গেছে। এবং এখানে বলা হয়েছে কবিতা কি যে ঘাতকের অশুভ আস্তানায় পরিণত হয়েছে কেন? এই যে অন্য রং, এই যে দেশাদ্রোহিতার রং, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এইটা যদি ব্যাখ্যা করতে বলে যে এ রঙের বিপরীতে আছে অন্য রং, এই কথাটা ব্যাখ্যা করো, আশা করি তোমরা ইজিলি ব্যাখ্যা করতে পারবা এবং 2 মার্কই তোমরা পাবা। আচ্ছা, আমরা খেয়াল করি যে অবিনাশী বর্ণমালা বলতে কি বোঝানো হয়েছে। দেখো তো অবিনাশী বর্ণমালা বলতে কি বোঝানো হয়েছে তোমরা জানো, তোমরা পারবা আশা করি যে এখানে অবিনাশী বর্ণমালা বলতে কি বোঝানো হয়েছে। আচ্ছা, দুঃখিনী মাতার অশ্রু জলে, এই যে এই কথাটা দেখো তো, অশ্রু জলে, এই কথা কি আসলেই ঠিক আছে? যেটাকে আমরা বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ বলতেছি। গত ক্লাসেই তোমরা কিংবা গত রাতেই তোমরা ক্লাস করছো। অনেক বিখ্যাত একজন মানুষ, অনেক বিখ্যাত একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমার খুবই কাছের স্যার এবং বড় ভাই বলতে পারি, হ্যাঁ, তোমাদের হচ্ছে প্রিয় মুসাফির রাহাত ভাই, উনি ক্লাসটা নিয়েছে। হ্যাঁ, উনি ক্লাসটা নিয়েছে যে আশা করি তোমরা হচ্ছে কি, হ্যাঁ, আশা করি তোমরা জানো যে এখানে হচ্ছে একটা ভুল আছে, দুঃখিনী মাতার অশ্রু জলে, এখানে একটা ভুল আছে। তোমরা গত ক্লাসেই বা গত রাতের ক্লাসেই তোমরা করছো। হ্যাঁ, তোমরা বলো এখানে কি ভুলটা আছে বলো। হ্যাঁ, অশ্রুতে, এই তো স্বর্ণা, এই তো তুমি ক্লাসে ছিলা। এবং রাহাত ভাই তোমার নাম বারবার বলছো, আমি দেখছি, আমি ক্লাসে ছিলাম। হ্যাঁ, আমি কিছুক্ষণ ক্লাসে ছিলাম, আমার কিছু কাজ ছিল, ইনশাল্লাহ। তো আমি দেখছি অনেককে যে তোমরা অ্যাক্টিভ ওয়েতে ক্লাসটা করছো, ওইটা অশ্রুতে হবে। এই তো সাখাওয়াত হোসেন খোকন, হ্যাঁ, অশ্রু জল, অশ্রু মানেই হচ্ছে জল, জল মানেই হচ্ছে অশ্রু। সুতরাং এটা হচ্ছে আমরা হচ্ছে বাংলা দ্বিতীয়তে যেটা পড়ছিলাম যে বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ। এখানে কি আছে বলতো ভাইয়ারা? এখানে মূলত হচ্ছে কি অপপ্রয়োগ হয়ে গেছে। এখানে হচ্ছে একই কথা, অশ্রু মানেও যা, জলে মানেও তা। সুতরাং এখানে কি হবে? দুঃখিনী মাতার অশ্রুতে ফোটে ফুল বলতে কি বোঝানো হয়েছে। ওকে, তারপরে 5 নম্বর যে প্রশ্নটা তোমরা খেয়াল করো যে সারাদিন ঘাতকের অশুভ আস্তানা বলতে কি বোঝানো হয়েছে। একটু আগে তোমাদের আমি ব্যাখ্যা করে বলছি ঘাতকের অশুভ আস্তানা, যে প্রাত্যহিকতায় আমাদের যে দেশটা ঘাতকের অশুভ আস্তানায় ভরে গেছে, এখানে হচ্ছে দেশাদ্রোহিতার কথা বলা হয়েছে। এই কথাটা তোমরা ব্যাখ্যা করে লিখবা, আশা করি তোমরা পারবা। আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো যে গ এবং ঘ নাম্বার প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য যে প্রশ্নগুলো আসে, কি টাইপের প্রশ্ন আসে আমি বলে দিচ্ছি, তোমরা এগুলো নোট করে ফেলবা, স্ক্রিনশট নিতে পারো। আশা করি এই প্রশ্নগুলো ফোকাস করে পড়বা, এর বাইরে আসবে না ভাইয়া, এর বাইরে আসবে না। তো এখানে কি আসবে বলতো? যে উদ্দীপকে থাকবে যে বাঙালিদের চেতনার দিকটা ফুটিয়ে তোলা হয়েছে। উদ্দীপকের যে কোনো একটা জিনিস থাকবে দেয়া, তা আসলে ওই যে চেতনা, ওই চেতনাটা আসলে বলা হবে যে কবিতার এবং ওই উদ্দীপকের চেতনাটা আসলে কতটুকু মিল, কোন জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে। তাহলে এটা গ কিংবা ঘতে থাকবে। তাহলে আশা করি যে এর বাইরে তোমরা পাবা না। তাহলে কি বলতো? যে বাঙালিদের চেতনার কোন দিকটা ফুটিয়ে তোলা হয়েছে। আমরা জানি যে বাঙালির যে চেতনা, এটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের চেতনা। আমরা জানি না এই জাতীয়তাবাদের ঐক্যের ভিত্তিতেই কিংবা এই জাতীয়তাবাদের ভিত্তিতেই কিন্তু আমরা আমাদের যে প্রথম সংগ্রাম, আমাদের যে প্রথম আন্দোলন, এই ভাষা আন্দোলনটা কিন্তু করেছিলাম, আমরা জানি। কারণ আমরা জাতিতে হচ্ছে বাঙালি, ধর্ম, তারপরে হচ্ছে বর্ণ, এগুলো নির্বিশেষে সবকিছুকে উপেক্ষা করে আমরা কি করেছি বলতো? উপেক্ষা করে আমরা যে জাতীয়তাবাদ, আমরা যে বাঙালি, এই পরিচয় আমরা জাতীয়তাবাদের উত্থান হয়েছিল। এবং এখান থেকে আমরা কি করেছি? আমাদের যে ভাষা, এই ভাষার জন্য আমরা লড়াই কিন্তু করেছি। আচ্ছা, তারপরে প্রশ্নটা দেখো যে উদ্দীপক ও কবিতায় প্রতিফলিত বিষয়। এই যে একটু আগে বললাম যে উদ্দীপক এবং কবিতায় প্রতিফলিত বিষয় কি, যে ওখানে ধরো একটা কিংবা দুইটা বিষয় থাকবে, ওই উদ্দীপকের বিষয়টা তোমার এই প্রশ্নে কতটুকু বা কবিতায় কতটুকু প্রভাব ফেলছে তুমি জাস্ট এইটা আলোচনা করে দিবা, তাহলে তোমার কি হয়ে যাবে? গ কিংবা ঘর উত্তর হয়ে যাবে। আশা করি গ ঘর নিয়েও তোমাদের টেনশন থাকবে না। তারপরে দেখো যে পাকিস্তানিদের অত্যাচার নির্যাতনের দিক, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেকবার আসছে বোর্ডে। হ্যাঁ, এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো, এগুলো মিনিমাম 100টা প্রশ্ন রিসার্চ করে তোমাকে দেয়া। সুতরাং এগুলো এমনিতে দেয়া না ভাইয়া, এগুলো এই প্রশ্নগুলা তোমার আসবে জন্য আমি এখানে দিয়েছি। সুতরাং তুমি এগুলোই পড়বা, এই ধরনের প্রশ্নগুলো পড়বা, কিভাবে লিখতে হবে এটাও আমি তোমাকে বলে দিচ্ছি। আশা করি তুমি ক্লাস থেকে অনেক বেশি বেনিফিটেড হবা এবং এগুলোই তুমি পড়বা। খেয়াল করো যে বাঙালিদের অত্যাচার নির্যাতনের দিক কোনটা, যে আমরা জানি যে 1947 সালের
14 আগস্ট যখন আমরা দেশ বিভাগ হয়ে গেল, আমরা যখন পাকিস্তান হয়ে গেলাম, তখন পশ্চিম পাকিস্তানিরা আমরা ছিলাম কি বলতো, আমরা পূর্ব পাকিস্তান ছিলাম। তো আমাদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন অত্যাচার তারা করেছে। তারা অনেক ধরনের বৈষম্য আমরা দেখবো, এখানে সামাজিক বৈষম্য ছিল, অর্থনৈতিক বৈষম্য ছিল এবং রাজনৈতিক বৈষম্য ছিল। এই যে অত্যাচারগুলো তারা করেছে, এই যে নির্যাতনগুলো তারা করেছে, এই দিকটা তোমার ফুটিয়ে তুলতে হবে। উদ্দীপকে দেয়া থাকবে, দেন এইটা তুমি কি করবা, প্রশ্নের মধ্যে সুন্দর করে গুছিয়ে লিখবা। আশা করি গ কিংবা ঘ নাম্বারে নিয়েও আর তোমার কি থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আমরা সামনে স্লাইডে যাই, খেয়াল করো। আচ্ছা, আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী, এই বহু নির্বাচনের আগে কবিতার মধ্যে কি বলা আছে এটা একটু বলার চেষ্টা করি। তোমরা অনেকে জানো কবিতা, তোমরা লাইন বাই লাইন পড়ছো। আচ্ছা, কত লাইনের কবিতা এটাও আমি তোমাদের বলছি, যে এখানে কবিতার লাইন আছে হচ্ছে 28টা। আমরা এগুলো ফর্মালি যাচ্ছি না, আমরা তোমাদের বলতেছি কি, দেখো ভাইয়ারা, তাহলে এখানে মূলত কি ফুটিয়ে তোলা হয়েছে, এখানে ফুটিয়ে তোলা হয়েছে যে ফেব্রুয়ারি 1969 কেন বলা হলো, যে ফেব্রুয়ারি মাসের কত তারিখ, 24 তারিখের দিকে কি করা হয়েছে, যে আমাদের যে গণজাগরণ, যে গণ আন্দোলন, সেটা কত সালে হয়েছে বলতো, 1969 সালে হয়েছে। এই 1969 সালের যে গণজাগরণটা হয়েছে, যে গণ আন্দোলনটা হয়েছে, যে অভ্যুত্থানটা হয়েছে, এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে কবি শামসুর রহমান এইটা লিখছে। এবং উনি ভাষা আন্দোলন, 1952 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, মূলত কি প্রেক্ষাপট না, সেটাকে তিনি টেনে এনে এই দুইটাকে আন্দোলনটাকে তিনি এক করে লিখছে। আমরা জানি যে এই যে হচ্ছে আমাদের গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে কি হয়েছে বলতো, 11 দফা দাবি উপস্থাপন করা হয়েছিল। কত দাবি বলতো, তোমরা যারা আর্টসের আছো তোমরা জানো অনেকে, যে 11 দফা দাবি ছিল, এবং এখানে ছাত্ররা বেশি হচ্ছে ভূমিকা রাখছে। বলতো কারা ভূমিকা রাখছে, ছাত্ররা ভূমিকা রাখছে। এবং ছাত্রদের হচ্ছে দাবি ছিল 5টা স্বতন্ত্র দাবি, 5টা ছিল। আচ্ছা, এখানে 5টা ছিল এবং কি ছিল বলতো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কয়টা ছিল, 6টা। তাহলে এই হচ্ছে 5, 6, 11। এই 11 দফা নিয়ে মূলত কি হয়েছে, 1969 সালে কি হয়েছে, 1969 সালে হচ্ছে গণ অভ্যুত্থানটা হয়েছে। আচ্ছা, এখানে এটা কি, এই গণঅভ্যুত্থানটা কি ছিল, গণঅভ্যুত্থানটা ছিল হচ্ছে আইয়ুব বিরোধী, মানে আইয়ুব সরকার ছিল একজন হচ্ছে স্বৈর শাসক। ওনার যে পতনের দাবি, এই পতনের দাবিতে মূলত এই গণঅভ্যুত্থান হয়েছে। আমরা জানি যে এই গণঅভ্যুত্থানের ফলে কি হয়েছিল, এই গণঅভ্যুত্থানের ফলে আইয়ুব সরকারের পতন হয়েছিল। এবং ওই সময় আইয়ুবের পতনের পরে কে আসছে, ইয়াহিয়া খান আসছে। ইয়াহিয়া খান আইসা কি বলছে, যে ঠিক আছে, আমরা তোমাদের কি করব, আমরা আপনাদের জন্য স্বতন্ত্র নির্বাচনের ব্যবস্থা করব। 1970 সালের এত তারিখ আপনাদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে যারা জয়ী হবে তাদেরকে আমরা কি দিব, পূর্ব বাংলার শাসন ক্ষমতা দিব। তো এভাবে আর কি আইয়ুব সরকারের পতন হয়। কিসের মাধ্যমে বলতো, এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আইয়ুব সরকারের পতন হয়। এবং আরেকটা জিনিস হয় যে আগরতলা ষড়যন্ত্র মামলা, আমরা জানি যে বঙ্গবন্ধু সহ মোট 35 জনের বিরুদ্ধে কি করা হয়েছিল বলতো, আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছিল। এই আগরতলা ষড়যন্ত্র মামলায় আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালের 17 জানুয়ারি তিনি আসলে অ্যারেস্ট হয়েছিলেন। এবং এই 67 সালের পর থেকে তিনি একদম ওই আইয়ুবের পতন পর্যন্ত তিনি কোথায় ছিলেন বলতো, জেলে ছিলেন। এবং গণঅভ্যুত্থানের ফলে এই আগরতলা ষড়যন্ত্র মামলার যে আসামিদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছিল। আশা করি বুঝতে পারছো। এবং এই গণঅভ্যুত্থান নিয়ে আরো যদি কিছু বলতে যাই, তাহলে কি বলবো, যে আমি যেখানে দাঁড়ায় আছি, তোমাদের ক্লাস নিচ্ছি, এখান থেকে খুব বেশি দূরে না, খুব কাছে আসাদ গেট কি, এবং এই যে গণঅভ্যুত্থানের খুবই একটা গুরুত্বপূর্ণ সাক্ষী আমরা বলতে পারি। এবং আমরা জানি যে শহীদ আসাদ কত তারিখে মারা যায়, যে 1969 সালের 20 জানুয়ারি। তিনি কি ছিলেন, যে তিনি আসলে কি ছিলেন, তিনি এই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ছিলেন। এবং আসাদ দিবস আসলে পালন করা হয় কবে, 20 জানুয়ারি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে আসাদ গেটের পূর্ব নাম কি ছিল, আমরা জানি যে ওই আসাদ গেটের পূর্ব নাম ছিল হচ্ছে কি, আসাদ গেটের পূর্ব নাম ছিল হচ্ছে আইয়ুব গেট। ওই গেটের নাম পরিবর্তন করে তার নামে করা হয়েছে। এখন অনেকেই বলে যে আসাদ গেটে যাব, আসাদ গেটে আসছি, এ ধরনের। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। এবং আরো কিছু শহীদের নাম আমরা সামনের দিকে পড়বো, যে আসলে এই গণঅভ্যুত্থানে কারা কারা শহীদ হয়েছে। আশা করি এই কবিতার যে মূল ভার্বটা আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে পারছো না বলো তো, সবাই জানো। ক্লাসে পার্টিসিপেট বাড়তেছে, আশা করি খুবই খুবই ভালো বিষয়। প্রথম যখন এটা পারি তখন মনে হয়েছিল সারাদিন যা বলি সবই ভুল। আচ্ছা সবাই হ্যাঁ, আইয়ুব গেট, ঠিক আছে, আইয়ুব গেট, হ্যাঁ আইয়ুব গেট, ঠিক আছে। আসাদ গেটের পূর্ব নাম ছিল হচ্ছে আইয়ুব গেট, এখন বর্তমানে আসাদ গেট। হ্যাঁ, আমি যেখানে দাঁড়ায় ক্লাস নিচ্ছি এখান থেকে খুব দূরে না, খুবই কাছে। হ্যাঁ, আগরতলা মামলার প্রধান বিচারক ছিলেন S.A. রহমান। হ্যাঁ। আচ্ছা, আইয়ুব গেট সবাই পারছো, আশা করি বুঝতে পারছো। তোমরা মূল ভাবটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ,
সবাই বলো, সবাই বলো, সবাই কমেন্ট করে জানাও যে হ্যাঁ আমার এখানে নেট প্রবলেম নাকি ভাইয়ার ওখানে, বুঝলাম না, ক্লাস শুধু আটকায় যায়। এখানে একটু প্রবলেম, এখানে একটু নেট প্রবলেম করতেছে নাকি? ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, হ্যাঁ ডান। হ্যাঁ সবাই 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 কমেন্ট করে জানাও তোমরা আসলে কতটুকু বুঝতে পারছো। হ্যাঁ কোনো জায়গায় প্রবলেম হলে কিছু বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, আমি বুঝাই দেবো তোমাদের। তোমরা সবাই শেয়ার করো, বন্ধুদের মেনশন করো, ক্লাসে পার্টিসিপেট বাড়ুক, যত পারবে ক্লাস নিতে তত মজা, ঠিক আছে? সবাই সবাই এটা করবা, নিজেদের টাইম লাইনে শেয়ার করবা, ঠিক আছে? নিজেদের টাইম লাইনে শেয়ার করবা, এটা করবা সবাই। সবার কাছে একটাই চাচ্ছি, একটা জিনিস চাইছি, সেটা হচ্ছে কি টাইম লাইনে শেয়ার করো, ঠিক আছে? তাহলে সবাই দেখবে, সবাই দেখবে, ঠিক আছে? আচ্ছা সবাই বন্ধুদের মেনশন করে আমরা সামনের দিকে আগাবো, আমরা সামনের দিকে আগাবো। ডান শাকত হোসেন খোকন, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। সবাই 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 আচ্ছা খেয়াল করি। আচ্ছা আমরা আমরা কি করব বলতো, আমরা এখন গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো আছে এগুলো আমরা সলভ করে ফেলবো। আশা করি এমসিকিউ গুলো অনেক বেশি বোর্ডে আসছিল, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে আসছিল, এগুলো তোমরা কি করবা কমন পাবা, এখান থেকেই কমন পাবা। আচ্ছা আমরা আজকের দিনের প্রথম যে এমসিকিউটা এটাতে চলে যাই। দেখো যে ফেব্রুয়ারি 1969 কবিতায় আবার সালাম নামে রাজপথে কেন, কেন সালাম নামে বলতো? ভাষা সংগ্রামে যোগ দিতে, গণজাগরণে যোগ দিতে, জাতিগত দাঙ্গা প্রতিরোধ করতে, নাকি ঘাতকের রাস্তা প্রতিরোধ করতে? সবাই বলো, সবাই বলো, অ্যান্সার করো সবাই, সবার অ্যান্সার নিব, সবার অ্যান্সার নিব, সবাই অ্যান্সার করো। রিনা, হ্যাঁ রিনা খান আসছো, তোমাকে দেখলাম প্রথম ক্লাসে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেক লেটে জয়েন করছো মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সবাই 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 বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ অনেক অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি বন্ধুদের মেনশন করো রিনা, তুমি বন্ধুদের মেনশন করো, আর ভিডিওটা তুমি টাইম লাইনে শেয়ার করে দাও। আচ্ছা স্বর্ণা বলছো একের খ, আরিফুল বলছো একের খ, তারপরে কে কে, হ্যাঁ স্বর্ণা বলছো আবার গণজাগরণে যোগ দিতে। হ্যাঁ এই তো শোনা, ব্রিলিয়ান, তুমি এরকম করে উত্তর করবা, এরকম করে উত্তর করবা। সবাই 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 উত্তর করি, যারা আসি ক্লাসে সবাই উত্তর করি, বন্ধুদের মেনশন করি, বন্ধুরা উত্তর করুক, ঠিক আছে? সবাই জানুক কিভাবে কি হবে, সবাই জানুক। আচ্ছা সবাই, ভাই বাংলা ফার্স্ট পেপার ফার্স্ট টাইম কিভাবে প্রিপারেশন নিব? ভাই বাংলা ফার্স্ট পেপার ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম বুঝি নেবা। ফার্স্ট টাইম বলতে কি বুঝাইছো, মানে প্রথম পড়তেছো না ফার্স্ট ইয়ার? তুমি বুঝি নাই, একটু বুঝিয়ে বলো। হ্যাঁ জিয়াউল হক সামি, সামি ভাইয়া তুমি একটু বুঝিয়ে বলো, বুঝিয়ে বলো যে তুমি কি আসলে বলতে চাচ্ছ, যে বাংলা ফার্স্ট পেপার প্রথম তুমি ফার্স্ট ইয়ারে পড়ো নাকি তুমি প্রথম ধরতেছো পরীক্ষার আগে, কোনটা বলো একটু বলো। সামি, সামি বলো, সামি বলো তোমার সমস্যা কি বলো, বলো। হ্যাঁ একের খ, রিনা বলছো, হ্যাঁ রিনা বন্ধুদের মেনশন করো, তোমার মেনশন দেখি নাই আমি। হ্যাঁ বন্ধুদের মেনশন করো, সবাই আসুক ক্লাসে। সামি, সামি তুমিও বন্ধুদের মেনশন করো, সবাই আসুক ক্লাসে। হ্যাঁ সবাই আসুক। তাহলে কি হবে বলতো, আমরা প্রথম সলভটা দিয়ে ফেলি যে ফেব্রুয়ারি 1970 কবিতায় আবার সালাম নামে রাজপথে কেন বলতো গণজাগরণে যোগ দিতে। আমরা একটু আগে বললাম যে এটাকে কি বলছি, 1969 যে আন্দোলনটা হয়েছে এটাকে আমরা বললাম গণজাগরণ, গণ আন্দোলন কিংবা গণ অভ্যুত্থান আমরা বলতে পারি। আচ্ছা আমরা সামনে যাই, খেয়াল করো যে ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন ফুলের উল্লেখ আছে, তোমরা অনেকে জানো। আচ্ছা জবা, গোলাপ, কৃষ্ণচূড়া, রক্ত জবা, তোমরা তো জানো। আবার গোলাপ দিও না ভুলোতে কেউ, ভুলেই গোলাপ দিও না, গোলাপের প্রতি অনেকে ফ্যাসিনেশন কাজ করে, তাই না? গোলাপ দিও না। আচ্ছা গোলাপ দিও না, গোলাপ দিও না, ফুল একটা হইলেই হয়, কিন্তু এখানে সঠিকটা লিখতে হবে, ঠিক আছে? এখানে সঠিকটা লিখতে হবে, কারণ এটা কি, এটা হচ্ছে পড়া, এখানে তুমি ভুলভাল বললে হবে না। আচ্ছা খেয়াল করো, সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, সবাই 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 অ্যান্সার করো। দুই নাম্বারটা দেখতে পাচ্ছ না? হ্যাঁ করিম শেখ, তুমি লেটে জয়েন করছো নাকি? করিম বন্ধুদের মেনশন করো, বন্ধুদের মেনশন করো, সবাই আসুক ক্লাসে, সবাই আসুক, পার্টিসিপেন্ট বাড়ুক ভাইয়া, পার্টিসিপেন্ট বাড়ুক, সবাই ক্লাসে আসুক। ফেব্রুয়ারি 1970 কবিতায় কোন ফুলের উল্লেখ আছে বলো সবাই। একের হচ্ছে কি হবে বলো তো? করিম বলছো, হ্যাঁ করিম বলছো, হ্যাঁ করিম শেখ বলছো, স্বর্ণা বলছো, স্বর্ণা বলছো, হ্যাঁ সবাই বলো, সবাই বলো, খুবই ফাস্ট বলবা, ফাস্ট যাবো। আরো আছে আমাদের, আরো কি আছে, 52 দিনগুলো আছে, খুবই ইন্টারেস্টিং। এখান থেকে প্রশ্ন আসবে, ফেব্রুয়ারি 1970 থেকে একটা প্রশ্ন পাবা, আর একটা কোথা থেকে পাবা, 52 দিনগুলো থেকে আসবেই আসবে আসবে, ঠিক আছে? কোনো মিস নেই, একটা সৃজনশীল আসবে প্রশ্ন, এমসিকিউ দুইটা তিনটা পাবা, তিনটা পাবা, ঠিক আছে? দুইটা তিনটা পাবা, দুইটা তো পাবাই। আমি তোমাদের বলছি ফেব্রুয়ারি 52 দিনগুলো থেকে যদি না আসে, গোলাপে কাটা আছে, হ্যাঁ গোলাপে কাটা আছে, গোলাপে কাটা আছে, হ্যাঁ ঠিক আছে গোলাপে কাটা আছে। আচ্ছা আচ্ছা সবাই সবাই, জিয়াউল হক সামি, হ্যাঁ সবাই। জি ভাই একটা নাটক দেখতেছিলাম, নাটকটা শেষ করে আসলাম। হ্যাঁ করিম,
এ সময় নাটক দেখা যাবে না। তবে তোমার যদি মন খারাপ হয় তুমি কিছু করো, কিন্তু কথা হচ্ছে তারপরেও পড়ো। এই সময়টা হচ্ছে শেষ সময়, এই সময়টা আসলে হেলাফেলা কাটিও না। অবশ্যই তোমার মন খারাপ থাকলে কিংবা হচ্ছে বোর ফিল হলে তুমি এটা করতে পারো, কিন্তু পড়াশোনার টাইমটা পড়াশোনা করবে। আমি বললাম একটু আগে যে এই সময়, ঠিক আছে, এই সময় শুধুমাত্র ওয়াশরুম এবং খাওয়া ছাড়া অন্য কোনো টাইম অন্য কোনো ভাবে টাইম তুমি ওয়েস্ট করতে পারবা না, করিও না এটা। কিছুদিন পরে তুমি কি করবা, তুমি অ্যাডমিশনে চান্স পাও, তুমি একটা ভার্সিটিতে চান্স পাও, তারপরে তুমি ঘুরো, ঠিক আছে, ফার্স্ট ইয়ার একদম ঘুরে শেষ করবা, সারা বাংলাদেশ ঘুরে শেষ করবা। আমি বলছি আমি তোমাকে ট্রিট দিব, ঠিক আছে। আমার সাথে তুমি কি করবা, ভার্সিটিতে চান্স পাও, আমার সাথে তুমি ট্যুর দিবা, আমার সাথে তুমি ট্যুর দিবা, তোমার ট্যুরের খরচ আমার, ঠিক আছে। আগে চান্স পাও, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সবাই অ্যান্সার করো। নিশাত, হ্যাঁ সবাই গোলাপের কাটা আছে। হ্যাঁ, দুই নাম্বারটা কি হবে বলো তো? সবাইকে অ্যান্সার করতে পারছো আশা করি। ফেব্রুয়ারি 1970 কবিতায় কোন ফুলের উল্লেখ আছে? এখানে হচ্ছে কৃষ্ণচূড়া হবে, কৃষ্ণচূড়া, খুব সুন্দর। আচ্ছা, সবাই পারছো, সামনে যাই। তো সেই ফুল আমাদেরই প্রাণ বলতে কি বোঝানো হয়েছে এখানে? কৃষ্ণচূড়া, চেতনার রং, 21শে ফেব্রুয়ারি, বাংলা ভাষা। বলো কি হবে, বলো এটার আনসার কি হবে? বলো এটার আনসার কি হবে? এটার আনসার কি হবে? সবাই বলো। হ্যাঁ সবাই, ভাই একটু তাড়াতাড়ি, কালকে পরীক্ষা আছে। 3 নাম্বারটা বলো। হ্যাঁ স্বর্ণা, আমরা তো পরীক্ষার জন্যই পড়তেছি, আর আমরা তো আরো একটা হচ্ছে গুরুত্বপূর্ণ গদ্য পড়বো। এখন তো পদ্যতে আসছি, পদ্যের এমসি গুলো সলভ করার পরে আমরা আবার কোথায় যাব? গদ্যতে যাব, ঠিক আছে। তোমার পরীক্ষা থাকলে কি পরীক্ষা আছে? বাংলা থাকলে করো ক্লাস করো, পরীক্ষা পড়তে পারবা। আশা করি তোমার প্রিপারেশন হয়ে গেছে, তুমি আপডেট আছো অনেক, ঠিক আছে। ক্লাস করো, ক্লাসের 3-এর ঘ। হ্যাঁ সবাই অ্যান্সার করি। হ্যাঁ, সন্ধ্যা রাতের তারা, ওর নাম কি যেন ছিল? হ্যাঁ, নাদিরা। কৃষ্ণচূড়া ধরাছোঁয়ার বাইরে, ড্রিমলেস সুজন। হ্যাঁ, কৃষ্ণচূড়া ধরাছোঁয়ার বাইরে, গাছের উপরে থাকে। আচ্ছা, আমরা ধরতে পারি না। জিয়াউল হক সামি, 3-এর ডি। হ্যাঁ, সবার অ্যান্সার হচ্ছে বাংলা ভাষা। হ্যাঁ, সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। নাদিরা অনেক লেটে জয়েন করছো, তুমি সব বন্ধুদের মেনশন করে দাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নাদিরা, তুমি সবাইকে মেনশন করে দাও এবং তোমার টাইম লাইনে এই ভিডিওটা শেয়ার করে দাও। ইনশাআল্লাহ সবাই দেখবে। রিনা, 3-এর গ। রিনা হয়নি তোমারটা, আবার অ্যান্সার করো ভাইয়া। তুমি পারবা, তুমি পারো, আমি জানি তুমি পারো। অ্যান্সার করবা তাড়াতাড়ি, একটু ফাস্ট আমরা ফাস্ট যাবো। আচ্ছা, আশা করি সবাই অ্যান্সার করছো, সবাই অ্যান্সার করে ফেলবা। দেখো যে সেই ফুল আমাদেরই প্রাণ বলতে কি বোঝানো হয়েছে? বাংলা ভাষাকে। সেই ফুল বলতে এখানে কাকে বোঝানো হয়েছে বলতো? বাংলা ভাষাকে। আমরা জানি যে এই ভাষাকে কেন্দ্র করে কি হয়েছিল বলতো? এই বাংলা ভাষাকে কেন্দ্র করে যে 1952 সালে আমাদের যে জাতীয়তাবাদ, এটার উত্থান হয়েছিল, এবং এই জাতীয়তাবাদের ভিত্তিতেই 1969-এ আবার কি হয়েছে? সবাই এক হয়ে কি হয়েছে বলতো? সবাই এক হয়ে গণজাগরণে কিংবা গণ আন্দোলনে যোগ দিয়েছিল। আশা করি তোমরা বুঝছো। সামনের দিকে যাই, খেয়াল করো। ফেব্রুয়ারি 1969 কবিতায় কে শূন্যে ফ্ল্যাগ তোলে? কে তোলে বলতো? বরকত রফিক জব্বার সালাম। বলো, বরকত রফিক জব্বার সালাম। বলো, সবাই অ্যান্সার করো। 4-এর সবাই অ্যান্সার করো। হ্যাঁ, সুজন ভাই, ড্রিমলেস সুজন ভাই। হ্যাঁ, ঠিক আছে। সবাই 4 নাম্বারের অ্যান্সার করো। দেখা যাচ্ছে না? আচ্ছা, দেখো, খেয়াল করো, সবাই অ্যান্সার করো। 4-এর ঘ, স্বর্ণা। ফেব্রুয়ারি 1969 কবিতায় কে শূন্যে ফ্ল্যাগ তোলে? আচ্ছা, স্বর্ণা। 4-এর ঘ বলছো, স্বর্ণা বলছো। হ্যাঁ, করিম শেখ বলছো সালাম। হ্যাঁ, সামনে উত্তর করো সবাই, একটু পরে বলবো। সালাম, স্বর্ণা বলছো। আচ্ছা, সবাই অ্যান্সার করি। একটু ফাস্ট করি ভাইয়া, একটু ফাস্ট করি। সবাই অ্যান্সার করি। সবাই আবার তোমাদের বলছি, একটু কষ্ট করো ভাই, একটু কষ্ট করো। ভিডিওটা একটু টাইমলাইনে শেয়ার করো, বন্ধুদের মেনশন করো, সবাই ক্লাসে আসুক। ক্লাসটা একটু ভালো হোক। তোমরা থাকলে ক্লাস ভালো লাগে, প্রাণবন্ত লাগে, ঠিক আছে। তোমরা থাকলে অনেক চিলে থাকি, অনেক ভালো লাগে ক্লাস নিতে, ঠিক আছে। সবাই থাকো, ক্লাস ভালো হবে, কথা ডেলিভার্ড হবে বেশি। তোমরা থাকো, তোমাদের দেখলেই ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা, ক্লাসে থাকো সবাই। খুব ভালো লাগতেছে তোমার ব্যাপারটা। আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা,
আচ্ছা সবাই শেয়ার করি এটার আনসার করি। অনেকে তোমরা করে ফেলছো যে ফেব্রুয়ারি 1969 কবিতায় কে শূন্য ফ্ল্যাগ তোলে বলো তো? এখানে হবে হচ্ছে সালাম। আমরা জানি যে এই কবিতাটায় মোটামুটি কয়জন ভাষা শহীদের কথা বলা হয়েছে? 2 জনের কথা বলা হয়েছে। আমরা সামনের দিকে এগুলো এমসিকিউ পাবো। আচ্ছা আমরা সামনের দিকে যাই। দেখো, কবির দৃষ্টিতে আমাদের চেতনার রং কি বলতো? রক্তাক্ত রাজপথ, শহীদের রক্তের বুদবুদ, 21-এর কৃষ্ণচূড়া না রক্তাক্ত মিছিল? বলো, সবাই অ্যান্সার করি, আশা করি সবাই অ্যান্সার করতে পারবা। আমি জানি। হ্যাঁ ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই, সুজন ভাই অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক ব্যস্ততা, তারপরও আপনি হচ্ছে লাইভে জয়েন করছেন আমার। আচ্ছা হ্যাঁ, করিম বলছো, স্বর্ণা বলছো, করিম বলছো, সবাই বলো যে কি হবে বলো তো? হ্যাঁ, কবির দৃষ্টিতে আমাদের চেতনার রং কি বলো তো? আমাদের চেতনার রং কি? সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, সবাই আমি সবার অ্যান্সার আশা করছি। সবাই একটু ফাস্ট করো ভাইয়ারা। আরো আছে আমাদের 52 দিনগুলো আছে, ওখান থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু পড়ে ফেলবো আজকে। এরপরে তোমাদের আর পড়তে হবে না, এগুলো নিয়ে আর বসতে হবে না, আশা করি এগুলো নিয়ে আর বসতে হবে না। সবাই অ্যান্সার করি, সবাই। বাকিরা কোথায় অ্যান্সার করো, ফাস্ট করো ভাইয়া, যাইতে হবে সামনে। আচ্ছা ফাস্ট করো, সবাই অ্যান্সার করি। সবাই দেখো, খেয়াল করো যে কবির দৃষ্টিতে আমাদের চেতনা রং কি বলতো? 21-এর কৃষ্ণচূড়া কি? যে 1952 সালের ভাষা আন্দোলনের কথা বোঝাচ্ছে এবং ওই বাংলা ভাষাকে বোঝাচ্ছে। বুঝতে পারছো? বাংলা ভাষাকে বোঝাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা সামনের দিকে খেয়াল করি। দেখো যে কৃষ্ণচূড়া আমাদের চেতনা রং, কারণ এতে রয়েছে কি রয়েছে বলতো? অত্যাচারের পটভূমি, অতীত ঐতিহ্য, রঙের সমতা, ইতিহাসের উদ্দীপনা। তোমরা বলো 7 নম্বরের অ্যান্সারটা করে ফেলো। আচ্ছা 7 নম্বরের অ্যান্সারটা করে ফেলো সবাই। দাঁড়াও, হ্যাঁ আমরা 6 পারছি। আচ্ছা একটু 7 নম্বরটা খেয়াল করো সবাই। 7 খেয়াল করো যে কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, এতে রয়েছে কি রয়েছে? অত্যাচারের পটভূমি, অতীত ঐতিহ্য, রঙের সমতা, ইতিহাসের উদ্দীপনা। সবাই অ্যান্সার করি, সবাই একটু ফাস্ট করো, সবাই ফাস্ট করো, একটু ফাস্ট করো সবাই। কারো অ্যান্সার দেখতে পাচ্ছি না। সবাই হ্যাঁ স্যার 5 নাম্বারটা কই? আচ্ছা ওটা আমিও দেখি না, ওটা মিসিং হতে পারে, ওইটা মিসিং হতে পারে। দেখো খেয়াল করো। হ্যাঁ, ইনসাইড জার্নি, তোমার নাম কি? সবাই বৃষ্টি রানী, এই তো বৃষ্টি চলে আসছো। হ্যাঁ ঠিক আছে সবাই অ্যান্সার করো। বৃষ্টি রানী, তারপরে ইনসাইড জার্নি, তোমার নাম কি? সবাই একটু বন্ধুদের মেনশন করো ভাইয়া। ক্লাসে সবাই আসুক, ক্লাসটা ভালো হবে, আরো অনেক ভালো হবে। ঠিক আছে, তোমরা ক্লাসে থাকলে কথা ভালো ডেলিভার্ড হবে। বুঝতে পারছো? তোমরা সবাই ক্লাসে থাকলে ভালো কিছু শিখবে। এইটার আবার পড়তে হবে না, টেবিলে গিয়ে আবার পড়তে হবে না। বৃষ্টির সময় তোমার যারা বন্ধু আছে সবাইকে মেনশন করো এবং ভিডিওটা তোমার টাইমলাইনে রেখে দাও। ঠিক আছে, টাইমলাইনে রেখে দাও। আচ্ছা বৃষ্টি এটা করো, একটু কাজটা করো। হ্যাঁ, আরিফুল ইসলাম, তোমার অ্যান্সার দেখতে পাচ্ছ 7-এর ক। তারপরে স্বর্ণ বলছো, বৃষ্টিও বলছো, করিমও বলছো, ইনসাইড জার্নি, তারপরে নাদিরা বলছো। হ্যাঁ সবাই বলছো। তাহলে এখানে কি হবে বলতো? সবার অ্যান্সারটা হয়েছে কৃষ্ণচূড়া আমাদের চেতনা রং, কারণ এতে রয়েছে কি? অত্যাচারের পটভূমি। খুবই সুন্দর ভাইয়েরা, একটু সামনে যাই। দেখো, ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া ফুলকে কবির কাছে কেমন মনে হয় বলতো? রক্তে রঞ্জিত বর্ণমালা, রক্তে রঞ্জিত জামা, পতাকার লাল রং, শহীদের ঝলকৃত কি হবে বলতো? রক্তের বুদবুদ, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। বলো কোনটা অ্যান্সার হবে? বলো কোনটা অ্যান্সার হবে? খেয়াল করো সবাই। আমরা 8 নম্বরে আছি যে ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া ফুলকে কবির কাছে কেমন মনে হয় বলো? রক্তে রঞ্জিত বর্ণমালা, রক্তে রঞ্জিত জামা, পতাকার লাল রং, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। আশা করি তোমরা পারবা। অ্যান্সার করো সবাই অ্যান্সার করো। হ্যাঁ, ক্লাস কয়টায় শুরু হয় স্যার? হ্যাঁ, বৃষ্টি শনি সোম বুধ ভাইয়ের সাথে ঠিক বিকাল 5টায় বাংলা ক্লাস। আশা করি এই পরীক্ষার আগে পর্যন্ত বাংলা ক্লাস যেগুলো হবে, তোমাদের পরীক্ষার সিলেবাসে যেগুলো আছে এগুলো নিয়ে কথা হবে এবং এগুলো নিয়ে সলভ করা হবে। অনেক বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউ। তোমরা বহুপদী নিয়ে অনেক বেশি ঝামেলায় থাকো। বহুপদীগুলো যেগুলো পরীক্ষায় বারবার আসছে, যেগুলো পরীক্ষায় আসবে তোমাদের, এই বহুপদীগুলো নিয়ে আমি যেমন তোমরা অনেকেই পারো, এমসিকিউ গুলো পারো, ক্যাজুয়াল টাইপের যে এমসিকিউ গুলো, এগুলো খুব ইজিলি পারো। কিন্তু বহুপদীগুলো দিলে তোমাদের মাথা ঘুরে যায়, ভাই এটা কি হবে? 2 হবে না 3 হবে, 4 হবে না, রোমান দিয়ে থাকে। অনেকে কনফিউজড হয়ে যাও, ভাই এখানে তো 2টাই হবে, কোনো বইয়ে এটা দেওয়া আছে, কোনো নোটে এটা আছে। নোট বিশ্বাস করার দরকার নাই। ঠিক আছে, আমরা আসলে ব্যাখ্যা দিব, যেটার অ্যান্সার দিব সেটার ব্যাখ্যা দিব, না বুঝলে। ঠিক আছে, সুতরাং
শনি সোম বুধ বাংলা ক্লাস ঠিক 5টায় তোমরা পাবা। তোমরা আসবা, সবাই বন্ধুদেরও নিয়ে আসবা। ইনশাআল্লাহ আমরা যে এমসিকিউ গুলো সলভ করব, আমি তোমাদের হচ্ছে ক নাম্বারে সাজেশন দেই, তোমাদের খ নাম্বারে সাজেশন দেই, তোমার গ ঘ নাম্বারের যে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা প্রশ্নগুলো আছে এগুলোরও তোমাকে সাজেশন দিচ্ছি। এগুলো সাজেশন কই পাবা তুমি? এগুলো সাজেশন কই পাবা তুমি বলো? এগুলো সাজেশন তুমি পাবা? এই যে গ এবং ঘ নাম্বারের সাজেশন তোমাকে দিচ্ছি, যে টাইপের প্রশ্ন আসে, কিভাবে লিখতে হবে, কিভাবে তুমি বর্ণনা করে লিখবা, সবগুলো আমি ক্লাসে বলে দিচ্ছি। তাহলে তোমার কি আরো বই পড়তে হবে? আশা করি পড়তে হবে না, তুমি যদি এর আগে একটু পড়ে থাকো। আর যদি তোমার কোনোভাবে বই পড়া না থাকে, তুমি একটু পড়বা, ক্লাসের পর একটু পড়লে আরো তুমি কি করবা, বিস্তারিত জেনে যাবা। 8 এর ঘ যারা যারা অ্যান্সার করছো, রিনা, হ্যাঁ, আসিফ আবেদিন, তোমাকে ক্লাসে স্বাগত। তুমি বন্ধুদের একটু মেনশন করো এবং ভিডিওটা তোমার টাইমলাইনে শেয়ার করে দাও। সবাই একটু শেয়ার করো, সবাই ক্লাসে আসুক, সবাই ক্লাসে আসুক। ক্লাস ভালো হবে ইনশাল্লাহ। ক্লাস আরো সামনের দিকে খুবই গুরুত্বপূর্ণ টপিক আমরা পড়বো। আচ্ছা দেখো যে ফেব্রুয়ারি 1970 কবিতায় কৃষ্ণচন্দ্র ফুলকে কবির কাছে কেমন মনে হয় দেখো তো? শহীদের ঝলকিত রক্তের বুদ বুদ। ঠিক আছে, আমরা অ্যান্সার পাইছি। আমরা সামনের দিকে যাই। 21 কৃষ্ণচূড়া আমাদের চেতনেরই রং এর আগের চরণ হলো, এই তো এখানে তোমাদের মাথা ঘুরে যায় এই ধরনের প্রশ্ন। এটা হচ্ছে ভার্সিটিতেও আসছিল, এটা ভার্সিটিতেও আসছিল এবং একটা বোর্ডেও আসছিল। এটা কত আচ্ছা, একটা বোর্ডেও আসছিল। তোমরা খেয়াল করো যে 21 কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং এর আগের চরণ কি? আগের চরণ হচ্ছে আগের লাইন। আগের লাইনটা কি বলতো? এ রঙের বিপরীতে আছে অন্য রং, মানবিক বাগান কমলবান হচ্ছে তসনল, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিনত বর্ণমালা। আচ্ছা তোমরা একটু অ্যান্সার করো, নয়ের সবাই অ্যান্সার করো। আচ্ছা সবাই অ্যান্সার করি, সবাই অ্যান্সার করি, তোমাদের অ্যান্সার দেখতে পাচ্ছি না আমি। সবাই সবাই অ্যান্সার করি। আচ্ছা সবাই একটু অ্যান্সার করি, সবাই 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 অ্যান্সার করি ভাইয়া, সবাই অ্যান্সার করি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, নয়ের গ। হ্যাঁ আমি তোমাদের কমেন্ট দেখতে পারছিলাম না, এই জন্য ব্যাক কইরা আবার হচ্ছে আসলাম। হ্যাঁ সবাই অ্যান্সার করি। ঠিক আছে, নয়ের হচ্ছে, হ্যাঁ সবাই বলছো, স্বর্ণা বলছো, ইনসাইড জার্নি, নাদিরা বলছো, রিনা বলছো, তারপরে হচ্ছে করিবিশেখ বলছো, তারপরে হচ্ছে আরিফুল বলছো, বৃষ্টি বলছো। হ্যাঁ এখানে কি হবে? নয়ের সি। তোমরা এত সুন্দর কেন? তোমরা এত সুন্দর করে পারো, তোমরা লাইন বাই লাইন দেখি মুখস্থ করে আসছো। হ্যাঁ তোমরা সবই পারো, দেখো তোমাদের জাস্ট টাচ দেয়া। তোমরা সবাই ভালো স্টুডেন্ট, সবাই ভালো রেজাল্ট করবা, সবাই ভার্সিটিতে চান্স পাও। তোমাদের জন্য আমি দোয়া করি, ঠিক আছে? তোমরা ভালো করবা। দেখো 21 কৃষ্ণচূড়া আমাদের চেতনেরই রং এর আগের চরণ কি? এর আগের চরণ হচ্ছে শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। আচ্ছা আমরা সামনের দিকে যাই। খেয়াল করো খেয়াল করো খেয়াল করো যে 69-এর দেখো, হ্যাঁ 69-এর গণঅভ্যুত্থানে কাজ করছে, কি কাজ করছে? কিসের চেতনা? লাহোরের প্রস্তাবের, স্বাধীনতার, স্বৈরাচারী বিরোধী, নাকি 21-এর? কিসের চেতনাটা কাজ করছে? একটু আগে যখন আমি তোমাদের বর্ণনা করে দিছি, তখন ভাইয়েরা তোমাদের আমি বলছি যে কিসের চেতনাটা 1969-এও কাজ করছে। বলো কিসের চেতনাটা? বলো, আশা করি তোমরা পারবা। 10-এর ঘ। হ্যাঁ 10-এর ঘ, এই তো বলছো স্বর্ণা। ব্রিলিয়ান ভাই, ব্রিলিয়ান ব্রিলিয়ান। 21-এর চেতনা, এই তো একটু আগেই বললাম তোমাদের বর্ণনা করার সময় যে একটাই মাত্র চেতনা আমাদের, সেটা হচ্ছে জাতীয়তাবাদের চেতনা। এই জাতীয়তাবাদের চেতনা থেকেই কিন্তু আমাদের গণঅভ্যুত্থানটা হয়েছে। এবং এর গণঅভ্যুত্থান বলতে কি, প্রথম যে আন্দোলনটা সেটা ভাষা আন্দোলন হয়েছে। এর ফলে আমরা জানি যে অনেক কিছু হয়ে গেছে। এবং 1970 সালে সাধারণ নির্বাচনে যে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা, এটাও মূলত আমাদের জাতীয়তাবাদের ইয়া। এবং এখানে একটা প্রশ্ন আসে, তোমরা যারা অনেকেই পড়ো, যে 1952 সালেই আমাদের যে স্বাধীনতা 1971-এর, তো 1952 সালেই স্বাধীনতার বীজটা মানে গোপিত ছিল, মানে ব্যাপন করা হয়েছিল। এই যে ব্যাপারটা, এই প্রশ্নটা অনেক ব্যাখ্যা করতে বলে। কারণ ওই যে 52-তে কি হয়েছে, মূলত যে আমাদের যে জাতীয়তাবাদের ব্যাপারটা, এটার উত্থান করেছিল 52-তে। এবং এই যে ধারাবাহিকতা, এটা সমস্ত গণ আন্দোলনে আমরা ধরে রেখেছি। এবং 1971-এও এই জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা কি করেছি? আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি। আমি করি নাই, যারা মুক্তিযুদ্ধ তারা করছে। এখন কিন্তু অনেক ফেক মুক্তিযোদ্ধা। আচ্ছা স্যার লাইভ ক্লাস প্রবলেম হচ্ছে, একটু প্রবলেম আজকে মনে হয় নেটের একটু প্রবলেম। হ্যাঁ আমি একটু দেখছি, তারপরে একটু লাইভ প্রবলেম হচ্ছে, একটু দেখছি আমি, একটু দেখছি আমি। হ্যাঁ তোমরা অ্যান্সার করো, এটা সবাই অ্যান্সার করো। আমরা 10 নম্বরের অ্যান্সার চাচ্ছি তোমার কাছে, সবাই অ্যান্সার করো। আমি একটু দেখছি।
হ্যাঁ দেখেন কি নেট নেটটা দেখেন। নেট আর কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু আজকে চ্যানেল শেষ করে একটু পানি ব্যবস্থা করে দিন। আচ্ছা আচ্ছা, সবাই 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 অ্যান্সার করো। হ্যাঁ সবাই অ্যান্সার করো। একটু নেট প্রবলেম ভাই, একটু নেট প্রবলেম এখানে, আমার এখানে নেট প্রবলেম, খুবই দুঃখিত আমি, আমার এখানে নেট প্রবলেম। তোমার নেট ঠিক আছে, ঠিক আছে, তোমার নেট ঠিক আছে, আমার এখানে নেট প্রবলেম। হ্যাঁ সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। 10-এর হচ্ছে কি বলো তো? 10-এর হচ্ছে, হ্যাঁ 10-এর হচ্ছে ঘ। সবাই অ্যান্সার করছো, আশা করি তোমরা পারছো। দেখো যে 1969-এর গণঅভ্যুত্থানে কাজ করছে কি চেতনা বলো তো? 21-এর চেতনা। একটু আগে বর্ণনা করে দিছি তোমাদের। একটু সামনের দিকে খেয়াল করি যে ফেব্রুয়ারি 1969 কবিতায় প্রকাশ পেয়েছে কি? প্রকাশ পেয়েছে দেখো তো, দেশপ্রেম প্রকাশ পেয়েছে, গণজাগরণ, সংগ্রামী চেতনা। তাহলে কি হবে বলো তো? নিচের কোনটি সঠিক? ক 1 2, খ হচ্ছে 1 ও 3, গ হচ্ছে 2 এবং 3, ঘ হচ্ছে 1 2 3। বলো যে কোনটা অ্যান্সার হবে, বলো সবাই বলো, সবাই বলো, সবাই বলো, সবাই সবাই অ্যান্সার করি আমরা। 21-এর চেতনা, ব্রিলিয়ান্ট। হ্যাঁ 21, 11-র ঘ, 11-র ঘ। এই তো সুন্দর সুন্দর, করিম সুন্দর, স্বর্ণা সুন্দর। আজকে কি বাংলা সাবজেক্ট ছাড়া আর কেমন কোনো সাবজেক্ট ক্লাস করাবেন স্যার? আর কোনো সাবজেক্ট আজকে বাংলা সাবজেক্ট ছাড়া আর? বৃষ্টি, আমি তো তোমার বাংলা, আমি আমাদের রয়্যাল এডুকেশনের বাংলা ইনস্ট্রাক্টর, ঠিক আছে? আমি শনি সোম বুধে তোমাদের বাংলা ক্লাস নিয়ে থাকবো ঠিক 5টায়, তোমাদের ইয়া পর্যন্ত, তোমাদের হচ্ছে এইচএসসি পরীক্ষা পর্যন্ত আমি তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। বাংলা নিয়ে তোমাদের ভীতি নাই। এবং আরো ক্লাস নিবে তোমাদের, সেটা হচ্ছে আমাদের মুসাফির রাহাত ভাইয়া। আশা করি তোমাদের বাংলা নিয়ে কোনো প্রবলেম থাকবে না। এবং 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 ইংরেজি হবে, ইংরেজি হবে রাত 8টায়, ঠিক আছে? তোমাদের প্রিয় ইনামুল ভাইয়ের ক্লাস হবে। আশা করি তোমরা সবাই থাকবে এবং অনেক বেশি বেনিফিটেড হবা, সবাই ক্লাসে থাকবে। হ্যাঁ ইংরেজি ক্লাস হবে রাত 8:15। হ্যাঁ হ্যাঁ স্বর্ণা সব জানে, স্বর্ণা সব জানে, ঠিক আছে? ক্লাসে থাকবা, করবা, এই সময় উপকৃত হবা, ঠিক আছে? পড়বা এবং ক্লাস করবা, এবং পড়বা এবং ক্লাস করবা। সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো যে কি হবে ফেব্রুয়ারি 1970 কবিতায়, ফেব্রুয়ারি 1969 কবিতায় প্রকাশ পেয়েছে কি? দেশপ্রেম, গণজাগরণ, সংগ্রামী চেতনা। আসলে 3টাই প্রকাশ পাইছে, এই জন্য কি হবে? উত্তর হবে হচ্ছে ঘ। আমরা সামনের এমসিকিউ যাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা খেয়াল করো। আচ্ছা ফেব্রুয়ারি 1969-এর গণঅভ্যুত্থানে নিহত হয়েছিলেন, কে নিহত হয়েছিলেন বলতো? আসাদুজ্জামান, ডক্টর শামসুজ্জোহা বরকত। কে কে আসলে হয়েছিলেন বলো, এটা আনসার করো। এটা ক নম্বর আছে 1 ও 2, খ নম্বর আছে 1 ও 3, ঘ নম্বর আছে 2 ও 3, ঘ নম্বর আছে 1 2 3। সবাই অ্যান্সার করি, সবাই অ্যান্সার করি, সবাই অ্যান্সার করি। দেখো খেয়াল করো, সবাই অ্যান্সার করি, সবাই অ্যান্সার করি। আচ্ছা সবাই অ্যান্সার করি। 12-র হচ্ছে, হ্যাঁ অনেকে অ্যান্সার করছো। হ্যাঁ সবাই অ্যান্সার করো। ওয়াসকুরনি, নাদিরা বলছো হচ্ছে খ, নাদিরা বলছো খ 1, খ বলছো 1 3। আসলে 1 3 হবে না নাদিরা, একটু চেষ্টা করো। রিনা বলছো খ, হয়নি রিনা, একটু ট্রাই করো। হয়নি রিনা, একটু ট্রাই করো, এটা অনেকবার আসছে। হ্যাঁ স্বর্ণা, ওয়াসকুরনি, ওয়াসকুরনি কোথায় ছিলা? ওয়াসকুরনিকে প্রথম দেখলাম, হ্যাঁ ক্লাসে প্রথম দেখলাম। ওয়াসকুরনি তুমি বন্ধুদের মেনশন করো, ভিডিওটা টাইমলাইনে শেয়ার করো, সবাই আসুক ক্লাসে। বৃষ্টি বলছো 12-রে, নাদিরা বলছো, ওয়াসকুরনি বলছো, স্বর্ণা বলছো, করিম বলছো। হ্যাঁ রিনা তুমি 12-র হচ্ছে কি বলছো? খ বলছো। এটা খ হবে না, কি হবে বলো তো? ক হবে। আরিফুল বলছো। সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, কি হবে বলো তো? ক হবে। এখানে একটা আলোচনা আছে তোমাদের জন্য। আচ্ছা এখানে কি হবে বলো তো? আসাদুজ্জামান, আসাদুজ্জামান আসাদ, ঠিক আছে? আসাদুজ্জামান কি বলো তো? আসাদুজ্জামান আসাদ, সরি আসাদ, হ্যাঁ আসাদুজ্জামান আসাদ। খেয়াল করি। আচ্ছা এই যে আসাদ, আমি একটু আগে আলোচনা করলাম যে আসাদ কে বলতো? আসাদ হচ্ছে গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, যিনি হচ্ছে গুলিস্তানে আন্দোলনরত অবস্থায় পুলিশ বা সেনাবাহিনী, আমরা বলতে পারি যে মিলিটারি বাহিনী, তারা আসলে গুলি চালায় এবং সেখানে আসলে আসাদ কি করে? মৃত্যুবরণ করে। এবং আসাদ দিবস আমরা 20শে জানুয়ারি পালন করি। এবং এই শামসুর রহমানের একটা বিখ্যাত কবিতা আছে, কে বলতে পারবা যে আসাদকে নিয়ে একটা কবিতা আছে? বলো, সবাই বলো, দেখি তোমাদের জেনারেল নলেজটা কেমন। হ্যাঁ দেখি তোমাদের জেনারেল নলেজটা কেমন, তোমাদের সব শেখাবো, আমি সব শেখাবো। বলো জেনারেল নলেজটা কেমন তোমাদের। দেখি যে শামসুর রহমান আসাদকে নিয়ে একটা বিখ্যাত কবিতা লিখছে, বলো সেই কবিতাটার নাম কি? বলো সবাই, বলো সবাই, বলো সবাই বলো। বরকত 1952 সালে ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন। এই তো সুন্দর, হ্যাঁ এই তো সুন্দর, বসো।
বলো। আসাদের শার্ট, এই তো স্বর্ণাভ, সাবাস, অনেক ভালো বলছো। সবাই 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 বলো। হ্যাঁ, আমি সবার উত্তর আশা করছি, সবার উত্তর আশা করছি, সবার উত্তর আশা করছি। সবাই একটু বলো, সবাই একটু বলো ভাইয়া কি হবে বলো। শামসুর রহমান আসাদকে নিয়ে বিখ্যাত একটা কবিতা লিখছে, সেই কবিতাটার নাম কি বলো। বলো। আসাদের শার্ট, হ্যাঁ আসাদের শার্ট, বলো তো কি হবে। আসাদের শার্ট সবার। আর কারো আনসার দেখতে পাচ্ছি না কেন? সবাই কি লেটে আনসার করো, একটু ফাস্ট করবো ভাইয়ারা, আরো আছে আমাদের 52 দিনগুলো আমরা পড়বো। আচ্ছা, একটু ফাস্ট করে সবাই। আর কারো অ্যান্সার দেখতে পাচ্ছি না আমি, আর কারো অ্যান্সার দেখতে পাচ্ছি না। আসাদের শার্ট, হ্যাঁ আসাদের শার্ট হবে। ঠিক আছে, কি হবে বলতো। 1969 গণঅভ্যুত্থানে নিহত হয়েছিলেন কে বলতো? আসাদুজ্জামান আসাদ এবং ডক্টর শামসুজ্জামান। এই যে বললাম আসাদের শার্ট কে লিখছে বলতো? এই কবি শামসুর রহমান লিখছে। ওকে, আসাদ সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। আর একটু আমরা বিস্তারিত জানি যে এই যে ডক্টর শামসুজ্জামান সম্পর্কে কয়জন জানি বলতো? ডক্টর শামসুজ্জামান কে ছিলেন? ডক্টর শামসুজ্জামান ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের, আসলে রসায়ন বিভাগের তৎকালীন অধ্যাপক, এবং তিনি ওই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলেন। প্রক্টরটা কি অনেকে জানবা যে ভাই আমরা তো প্রক্টর কি জানি না। তো ইউনিভার্সিটিতে যখন যাবা তখন দেখবে যে প্রক্টর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে যেখানে অন্যায় অবিচার হবে কিংবা হচ্ছে ধরো দুষ্টু কাজ হবে, এই কাজগুলো কার কাছে নালিশ যাবে বলো তো? প্রক্টর অফিসে যাবে। ধরো একটা চুরি হয়ে গেছে ক্যাম্পাসে, কিংবা একটা ধরো একটা প্রেম ঘটিত ব্যাপার ঘটে গেছে, তাহলে এটা কার কাছে যাবে বলতো? শান্তি শৃঙ্খলা রক্ষা করে, এক কথায় নিরাপত্তা। ঠিক আছে, এক কথায় নিরাপত্তা কর্মী কিংবা নিরাপত্তা কর্মচারী হিসাবে কে দায়িত্ব পালন করে? এটা হচ্ছে একজন প্রফেসর, একজন অধ্যাপক হচ্ছে এক্সট্রা দায়িত্ব পালন করে, সেটা হচ্ছে প্রক্টর। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে এই পদটা আছে প্রক্টর অফিস, যে কোনো কিছুতে আমরা প্রক্টর অফিসে দৌড়াই। আচ্ছা, তাহলে কি এই যে প্রক্টরের কথা বললাম, যে এই ডক্টর শামসুজ্জামান তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমরা জানি যে তিনি একজন অধ্যাপক ছিলেন, এবং তিনি কি ছিলেন বলতো? তৎকালীন প্রক্টর ছিলেন। এবং এই গণ অভ্যুত্থান যখন চলতেছিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট যখন ক্যাম্পাসের ভিতরে আন্দোলন করতেছিল, তখন আসলে কি করতেছিলেন? তিনি প্রোটেক্ট করার জন্য, ছাত্রদের বাঁচানোর জন্য গিয়েছিলেন, এবং তার উপরে গুলি চালিয়ে দেওয়া হয়েছিল, এবং সেখানে তিনি মৃত্যুবরণ করছে। আমরা জানি যে এই জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি করা হয়? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জোহা দিবস পালন করা হয়, জোহা দিবস পালন করা হয়। আমার এখানে লেটে আসে কেন ভাইয়া? হ্যাঁ, ওয়াজ করে নি, হয়তো লেটে একটু যাচ্ছে, সমস্যা নেই, তুমি থাকো। আচ্ছা, খুব সুন্দর ইনসাইড জার্নি। হ্যাঁ, আসাদের শার্ট খুব সুন্দর বলছো, খুবই সুন্দর। হ্যাঁ, আচ্ছা, আমরা ডক্টর শামসুজ্জামান সম্পর্কে জানতে পারছি। উনি কে? উনি হচ্ছে ওনাকে বলা হয় হচ্ছে বাংলাদেশের প্রথম কোন বুদ্ধিজীবী শহীদ। ঠিক আছে, আমরা জানি যে আমাদের বুদ্ধিজীবী হচ্ছে বুদ্ধিজীবী যে হচ্ছে দিবস, আমরা জানি 14 ডিসেম্বর, এবং 14 ডিসেম্বর রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন জানতে পারলো, বুঝতে পারলো যে পরাজয় সুনিশ্চিত, তখন তারা কি করছে? যে বাংলাদেশের যে বড় বড় মাথাগুলো আছে, বড় বড় বুদ্ধিজীবীগুলো আছে, তো দেশকে মেধাশূন্য করার জন্য তারা ওই রাতেই, 14 ডিসেম্বর রাতেই তারা কি করলো? আমাদের যে প্রখ্যাত বুদ্ধিজীবীগুলো ছিল, দেশের মাথাগুলো ছিল, অর্থনীতিবিদ ছিল, তাদেরকে সবাই কি করলো? সবাইকে আসলে গুলি করে হত্যা করা হয়েছিল। এবং এজন্য আমরা প্রতি বছর 14 ডিসেম্বর আমরা কি পালন করি? শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। এবং এই যে বুদ্ধিজীবীর কথা, যে ইনি তো 1900 মারা গেছে, 1969 ইনি কিভাবে বুদ্ধিজীবী হলো? ওনাকে বলা হয়েছে প্রথম বুদ্ধিজীবী, যেহেতু উনি শিক্ষাবিদ ছিলেন এবং একজন শিক্ষক ছিলেন। উনি যেহেতু প্রথম আসলে এই গণঅভ্যুত্থানে মৃত্যুবরণ করছে, এই জন্য ওনাকে কি বলা হয়েছে বলতো? ডক্টর শামসুজ্জামানকে কি বলা হয়েছে? প্রথম কি বলা হয়েছে? প্রথম বুদ্ধিজীবী শহীদ বলা হয়েছে। এবং উনি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন এবং প্রক্টর ছিলেন তৎকালীন। আশা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবে তাদের জন্য এক নাম্বার কমন। এবং জোহা দিবস কবে, এটাও প্রশ্ন আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ওকে, আরেকজন শহীদের নাম আমরা জানি, কি হবে সেটা? মতিউর। মতিউর ছিলেন কে? মতিউর ছিলেন সবচেয়ে কম বয়সী যুবক, যিনি 17 বছর, হ্যাঁ 17 বছর বয়সে আসলে কি গণঅভ্যুত্থানে প্রাণ দিয়েছিলেন, খুবই ছোট ছিলেন। আচ্ছা, আশা করি তোমরা এই গণঅভ্যুত্থানের শহীদ নিয়ে বা যারা নিহত হয়েছিলেন তাদেরকে নিয়ে তোমরা জানতে পারছো। এর বাইরে তোমাদের আর জানার দরকার নাই, যেগুলো তথ্য তোমাদের দিয়েছি এর বাইরে কোনো তথ্য আসবে না। আশা করি তোমরা পারছো, বুঝতে পারছো। আচ্ছা, দেখো, খেয়াল করো যে 13 নম্বর কি? ফেব্রুয়ারি 1970 কবিতার লক্ষণীয় বিষয় কি বলতো? আন্দোলন সংগ্রামে বাঙালির চেতনাবোধ, আন্দোলন সংগ্রামে বাঙালির চেতনী জাগরণ, তারপরে হচ্ছে জীবনের তাৎপর্যের দার্শনিক উন্মোচন। বলতো এখানে কি হবে? 69 কি হবে? সবাই বলি, বলো 69 কি হবে? 69 বলতে আচ্ছা 13 নাম্বারটা কি হবে বলো সবাই? 13 নাম্বারের অ্যান্সার করো সবাই। হ্যাঁ, নাহিদ মাহমুদ তানভীর অনেক লেটে জয়েন করছে। নাহিদ, তুমি হচ্ছে ভিডিওটা একটু শেয়ার করে দাও, আর হচ্ছে বন্ধুদের একটু মেনশন করে দাও, একটু করো ভাইয়া। হ্যাঁ,
সবাই কই কারো অ্যান্সার দেখছি না। হ্যাঁ 13 ক, 13 ক 1 ও 2, তারপর ওয়াশ করে নি 13 ঘ। সবাই অ্যান্সার করো, আমি একটু পরে অ্যান্সার বলবো, রাইট অ্যান্সার একটু পরে বলবো, রাইট অ্যান্সার একটু পরে বলবো, রাইট অ্যান্সার একটু পরে বলবো। সবাই 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 অ্যান্সার করো। 13 ক আরিফুল, 13 ক, 13 ক। ফেব্রুয়ারি 1970 কবিতার লক্ষণীয় বিষয় কি? বলো। জীবনের তাৎপর্য, দার্শনিক উন্মোচন, বলো বলো কি কি হবে কি হবে। 13 ক সন্ধ্যারাতের তারা, নাদিরা। হ্যাঁ বলছো সবাই, সবাই বলে ফেলো। হ্যাঁ ইনসাইড জার্নি, 13 ক। সবাই বলো, সবাই বলো, সবাই বলো, সবাই বলো, অ্যান্সার করো সবাই। বৃষ্টি বলছো 13 ক। হ্যাঁ 13 এ। সবাই বলছো, বলো, সবাই বলে ফেলো, সবাই বলে ফেলো, সবাই অ্যান্সার করে। একটু ফাস্ট করো, তোমাদের অ্যান্সার একটু লেটে পাচ্ছি আমি। আচ্ছা আমার এখানে নেট প্রবলেম, তোমাদের ওখানে আশা করি নাই। দেখো খেয়াল করো, ফেব্রুয়ারি 1970 কবিতায় লক্ষণীয় বিষয় হচ্ছে আন্দোলন সংগ্রামে বাঙালির চেতনাবোধ এবং আন্দোলন সংগ্রামে বাঙালির চেতনী জাগরণ। তাহলে কি হবে বলতো? চেতনার জাগরণ, এটা হবে ক নাম্বার। আচ্ছা আমরা সামনের দিকে খেয়াল করি, দেখো যে উদ্দীপকটি পড়ো। আচ্ছা উদ্দীপকটি পড়ো এবং 14 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা আমরা উদ্দীপকটা খুব সুন্দরভাবে পড়ি, তারপরে আমরা অ্যান্সার করি। দেখো, মাগো ওরা বলে সবার কথা কেড়ে নিবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। তাহলে এটা হচ্ছে একটা কি বলতো, এটা একটা হচ্ছে কবিতা। অনেক বেশি উদ্দীপক আসলে কিংবা হচ্ছে কবিতার উদ্দীপক গুলো আসলে তোমরা ঘাবড়ে যাও, তোমরা অনেকে পারো না। খেয়াল করো যে মাগো ওরা বলে সবার কথা কেড়ে নিবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। তাহলে এখানে কি হয়েছে যে উদ্দীপকের সঙ্গে ফেব্রুয়ারি 1970 কবিতার কোন বিষয়টি সাদৃশ্যপূর্ণ, কোন বিষয়টা আসলে ফুটে উঠছে বলতো? এই যে কবিতায় একটা বিষয় আছে, সেই কবিতার বিষয়ের সাথে আসলে এই যে উদ্দীপক, এটার কোনটা কোন বিষয়ে? আচ্ছা চেতনী বানানটা ভুল। হ্যাঁ 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 সাহেব মাহমুদ সাগর। হ্যাঁ সাগর, সাগর তোমাকে দেখতে পাচ্ছি। জীবনের তাৎপর্য বলতে কি বোঝানো হয়েছে? হ্যাঁ করিম, জীবনের তাৎপর্য বলতে এখানে হচ্ছে জীবন সম্পর্কে উপলব্ধি, জীবন সম্পর্কে উপলব্ধি। তাৎপর্য গুরুত্ব, তাৎপর্য মানে হচ্ছে গুরুত্ব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা 14 হচ্ছে এ। হ্যাঁ হ্যাঁ সবাই অ্যান্সার করে, একটু ফাস্ট যাই ভাই, একটু ফাস্ট যাই, দেখছো আমার অবস্থা, একটু ফাস্ট যাই। দেখো খেয়াল করো, উদ্দীপকের সঙ্গে ফেব্রুয়ারি 1969 কবিতার কোন বিষয়টি সাদৃশ্যপূর্ণ বলো তো? কোন বিষয়টি সাদৃশ্যপূর্ণ, কোন বিষয়টি বলো বলো, সবাই বলো, অ্যান্সার করো সবাই, সবাই অ্যান্সার করো। কোন বিষয়টার সাথে? 1952 সালের ভাষা আন্দোলনের সাথে, 1969 সালের গণঅভ্যুত্থানের সাথে, 1970 সালের সাধারণ নির্বাচনের সাথে, নাকি 1971 সালের মুক্তিযুদ্ধের সাথে? সবাই বলি, সবাই বলি। 14 হচ্ছে এ বলছো কে কে? করিম শেখ বলছো, সাইম মাহমুদ সাগর বলছো, আরিফুল ইসলাম বলছো, স্বর্ণা বলছো, নাদিরা বলছো। হ্যাঁ সবার অ্যান্সার আশা করছি। আরো যারা আছে সবাই অ্যান্সার করো, সবাই। রিনা বলছো, হ্যাঁ সবাই অ্যান্সার করি, ঠিক আছে, সবাই অ্যান্সার করি। তোমাদের অ্যান্সার আশা করি আমি, হ্যাঁ তোমাদের অ্যান্সার আমাকে উজ্জীবিত করে সামনে। আচ্ছা বৃষ্টি বলছো, হ্যাঁ পাইছি, তোমাদের অ্যান্সার পাইছি। তোমরা সবাই একটু মেনশন করো ভাইয়া, সবাই বন্ধুরা একটু মেনশন করো। তো তোমাদের হচ্ছে টাইমলাইনে ভিডিওটা একটু শেয়ার করো, শেয়ার করো। সবাই ক্লাসে আসুক, ক্লাসে আসলে ক্লাস ভালো লাগবে। আচ্ছা উদ্দীপকের সঙ্গে ফেব্রুয়ারি 1969 কবিতার কোন বিষয়টি সাদৃশ্যপূর্ণ বলতো? এটা হবে হচ্ছে কি হবে বলতো? এটা হবে 1952 সালের ভাষা আন্দোলন। এখানে উদ্দীপকটা পড়ে আমরা বুঝতেছি কোন বিষয়টা আসলে ইন্ডিকেট করতেছে। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নিবে, তার মানে কি? যে পাকিস্তানি শাসক গোষ্ঠী চাচ্ছে যে তারা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিবে না। তারা কি বলতেছে? যে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দিবে না। তার মানে আমাদের যে ভাষা, আমাদের যে চেতনা, আমাদের যে আমরা জানি যে ভাষা হচ্ছে সংস্কৃতির অন্যতম প্রধান বাহন। একটা সংস্কৃতিকে বহন করে হচ্ছে কি বলতো? ল্যাঙ্গুয়েজ। সুতরাং ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ। একটা সংস্কৃতি ধ্বংস হবে যদি ভাষা না থাকে, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হবে এখানে? এখানে গল্প শোনা, তার মানে হচ্ছে কথা বলা, তার মানে ভাষা হবে। ইজিলি বুঝতে পারতেছি। তাহলে 1952 সালের ভাষা আন্দোলন হবে। ওকে সামনের দিকে যাই। দেখো যে ফেব্রুয়ারি 1970 কবিতায় কতজন ভাষা শহীদের নাম উল্লেখ আছে। এটা হচ্ছে আমি তোমাদের বলেছি, যখন আমি ব্যাখ্যা করলাম তখন আমি বলেছি, যখন আমি ব্যাখ্যা করলাম। রিনা বলছো শেয়ার এন্ড হচ্ছে মেনশন ডান ভাইয়া, অসংখ্য ধন্যবাদ রিনা। ক্লাসে থাকো, ইনশাল্লাহ বেনিফিটেড হবা। আচ্ছা সবাই সবাই অ্যান্সার করি, সবাই 15 নম্বর অ্যান্সার করি। ফেব্রুয়ারি 1970 কবিতায় কতজন ভাষা শহীদের উল্লেখ আছে? সবাই অ্যান্সার করি, সবাই অ্যান্সার করি। দেখো হ্যাঁ 15 খ 2 জন, এই তো এই তো অ্যান্সার করছো। করিম শেখ অ্যান্সার করছো, আরিফুল অ্যান্সার করছো, স্বর্ণা অ্যান্সার করছো। সবাই অ্যান্সার করি, সবাই অ্যান্সার করি, সবাই অ্যান্সার করি, সবাই। হ্যাঁ স্বর্ণা বলছো। আশরাফুল ইসলাম সাইম, হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম সাইম, অনেক লেটে জয়েন করছো। আচ্ছা তবু সমস্যা নেই, ক্লাসে থাকো। বন্ধুদের একটু মেনশন করে দাও, ভিডিওটা টাইমলাইনে শেয়ার করো, একটু একটু করো ভাই। সবাই আসুক ক্লাসে। রিনা বলছো 15 খ, হ্যাঁ সবাই বলতেছো, সবাই অ্যান্সার করো,
সালাম এবং বরকত। করিম তো অ্যাডভান্স, করিম অ্যাডভান্স দুইজন, ঠিক আছে। এখানে সালামের কথা বলা হয়েছে, সালামের কথা বলা হয়েছে, আর কার কথা বলা হয়েছে বলতো? বরকতের কথা বলা হয়েছে। এবং বরকতের কথা কি বলা হয়েছে? যে বরকত বলে গাঢ় উচ্চারণে, ঠিক আছে, ঘাতকের থাবার সম্মুখে কে বুক পাতে, বরকত। আচ্ছা, আমরা অনেক লাইন বাই লাইন এগুলো কবিতা তোমরা পড়ে ফেলছো। আচ্ছা, ফেব্রুয়ারি 1970 কবিতায় কতজন ভাষা শহীদের নাম উল্লেখ আছে বলতো? দুইজন। কে কে? সালাম এবং বরকত। আমরা সামনের দিকে খেয়াল করি, দেখো যে শামসুর রহমান কোন বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেছেন বলতো? কোন বিশ্ববিদ্যালয় থেকে? কয়েকদিন পরে তোমরাও বিশ্ববিদ্যালয়ে পড়বা, কয়েকদিন পরে তোমরাও বিশ্ববিদ্যালয়ে পড়বা, তোমাদের নামের পিছনেও লেখা থাকবে যে স্বর্ণা ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। শুনতেই কত ভালো লাগে, তাই না ভাইয়া? শুনতেই কত ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সবাই 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 অ্যান্সার করি। 16 কি হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়। এই তো স্বর্ণা, ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা আবেগের নাম। আচ্ছা, আরিফুল গ, 16 গ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। না 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 না, চট্টগ্রাম না, চট্টগ্রাম না। 16 ক আশরাফুল ইসলাম সাইম আর নাদিরা বলছো, বৃষ্টি বলছো 16 ডি, রাজশাহী বিশ্ববিদ্যালয় হবে না। বৃষ্টি বৃষ্টি আবার ট্রাই করো, আবার সঠিক অ্যান্সারটা দিবা, সঠিক অ্যান্সারটা দিবা বৃষ্টি। ইনশাআল্লাহ, হ্যাঁ সোনা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি পারবা, তোমার প্রতি বিশ্বাস আছে। হ্যাঁ, তুমি যেভাবে অ্যান্সার করো, যেভাবে অ্যাক্টিভ সব কিছুতে, ইনশাআল্লাহ তুমি পারবা, ইনশাআল্লাহ তুমি পারবা, সবাই পারবে। এখানে যারা আসো আমি বিশ্বাস করি সবাই বিশ্ববিদ্যালয়ে পড়বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। সবাই চান্স পেয়ে আমার সাথে যোগাযোগ করবে, তোমাদের স্পেশাল ট্রিট দিব আমি। হ্যাঁ, আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়, এমডি আরিফুল ইসলাম। হ্যাঁ, আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ। হ্যাঁ, সাগর দেখছি, সাহেব মাহমুদ সাগর। হ্যাঁ, 16 হচ্ছে এ, দেখছি তোমারটা দেখছি। হ্যাঁ, বৃষ্টি বলছো এ। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় কি হবে ভাইয়া বলো তো? ঢাকা বিশ্ববিদ্যালয়। শামসুর রহমান কোন বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রাচ্যের কি বলতো? প্রাচ্যের হচ্ছে অক্সফোর্ড, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কি বলা হয়? অক্সফোর্ড। প্রাচ্যের হচ্ছে অক্সফোর্ড বলা হয়। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। আচ্ছা, সামনের দিকে যাই, খেয়াল করো। 17 নম্বর, ফেব্রুয়ারি 1969 কবিতায়, ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন শ্রেণীকে প্রতিবাদের হাতিয়ার হিসাবে দেখানো হয়েছে? রাজনৈতিক নেতাদের, পুলিশ বাহিনী, আমজনতা, কারখানা শ্রমিক। সবাই বলো, সবাই আনসার করো, সবাই বলো। আমি পাবো ইনসাইড জার্নি। তোমার নামটা বলো ভাইয়া, তারপর আমি তোমার নামটা মেনশন করে বলতেছি। বলো, আমি পারবো। তুমি নামটা বলো আগে, তুমি নামটা বলো, আমি তোমার নামটা মেনশন করে বলতেছি। আচ্ছা বলো। 17 গ, স্বর্ণা বলছো 17 গ। আমজনতা, হ্যাঁ আমজনতা। সবাই অ্যান্সার করো, সবার অ্যান্সার আশা করছি, সবার অ্যান্সার, সবার অ্যান্সার। হ্যাঁ, নাজিরা বলছো, সাগর, সাইম মাহমুদ সাগর বলছো, আশরাফুল সাইম বলছো, অসংখ্য ধন্যবাদ সাইম। সাইম তুমি একটু ভিডিওটা মেনশন করো, একটু শেয়ার করে দাও, সবাই আসুক ক্লাসে, সবাই আসুক। আরিফুল ইসলাম বলছো, আরিফুল ইসলাম বলছো, করিম শেখ বলছো 17 ঘ। এই তো করিম, ভুল করে ফেলছো, ভুল করে ফেলছো। এই তো, এই ভুলগুলো করা যাবে না, 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 ঠিক আছে। বৃষ্টি বলছে 17 সি। হ্যাঁ, আমজনতা, আমজনতা মানে আপামর সব জনগণ, সব জনগণ, কৃষক বলো, শ্রমিক বলো, তারপরে ছাত্র বলো। আমরা জানি 1969 কি হয়েছে? 1969 হচ্ছে বেশির ভাগ হচ্ছে ছাত্ররা ছিল। আমরা জানি যে ছাত্রদের 5 দফা এবং 1966-তে বঙ্গবন্ধুর উপস্থাপিত 6 দফা, এই হচ্ছে 11 দফা নিয়ে 1969 কি হয়েছে বলতো? 1969 হচ্ছে গণঅভ্যুত্থান হয়েছে। আচ্ছা, সবাই সবাই 17 গ বছর ইনা। হ্যাঁ, 3টা ট্রিট জমা আছে, ওই ট্রিটগুলোর জন্য হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে অবশ্যই। 3টা কেন, এর বেশি ট্রিট তুমি পাবা, অনেক সিনিয়র তোমাকে খাওয়াবে, অনেক ট্রিট তুমি পাবা। রাকিব বিল্লাহ অনেক লেটে জয়েন করছো 17 গ। রাকিব, রাকিব তুমি বন্ধুদের মেনশন করে দাও, ভিডিওটা তোমার টাইমলাইনে একটু রেখে দাও ভাইয়া, ভিডিওটা টাইমলাইনে একটু শেয়ার করো, তোমার যারা জুনিয়র আছে তারাও কিন্তু দেখতে পারবে ভবিষ্যতে। সুতরাং হচ্ছে এটা গুরুত্ব। আসলে ভাইয়া ভালো করে না পড়ে উত্তর দিয়ে দিচ্ছিলাম। করিম, তাড়াহুড়ো করা যাবে না, এই তাড়াহুড়োটা কিন্তু বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনে আমরা অনেকে করি। এর পরিপ্রেক্ষিতে কি হয়? আমরা 0.25 যদি মার্ক কম পাই, তাহলে আমার সিরিয়ালটা ছিল হচ্ছে ধরো 500-র মধ্যে, 200-র মধ্যে, টপ 100-এর মধ্যে, দেখা যায় আমার সিরিয়ালটা 2.5 এই বা অথবা 2.5 মার্কের জন্য আমরা কোথায় চলে যাই? আমাদের চলে যায় হচ্ছে 2000-এর পরে মেরিট, কিংবা 3000-এর পরে, কিন্তু এতগুলো সিট থাকে না, সে তোমার খারাপ সাবজেক্ট আসে। তো এই ব্যাপারগুলো, এই যে মেন্টরশিপটা, এটা তুমি পাবা আশা করি, যে কিভাবে তোমাকে কি করতে হবে, কিভাবে তোমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে, কিভাবে তোমাকে পড়তে হবে, নেগেটিভ কিভাবে তুমি হচ্ছে কম দেখাবা, এইসব, ঠিক আছে। এইসব বিষয়ে তোমাদের মেন্টরশিপ দরকার। এই মেন্টরশিপ তোমরা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে পাবা। তোমরা রয়্যাল এডুকেশনের সাথে থাকো, রয়্যাল এডুকেশনের যে ভাইয়ারা আছে তোমাদের হেল্প করবে, এবং তোমরা ইনশাআল্লাহ সাথে থাকো। তোমাদের যে মেন্টরশিপ, এটা নিয়ে তোমাদের আশা করতে পারো, তোমাদের আবেদন পর্যন্ত এবং বিশ্ববিদ্যালয়ের পা না দেওয়া পর্যন্ত আমি আছি তোমাদের সাথে। আমার তো 6টা ট্রিট আছে। হ্যাঁ সাগর, তোমার 6টা কেন, আর একটা বাড়াই নাও, আমি দিলাম, ঠিক আছে। এনামুল ভাইয়া, স্বর্ণ ভাইয়া, লিওন ভাইয়া, হ্যাঁ তুমি আমার কাছ থেকে আরো ডাবল নিবা, সমস্যা নাই, তুমি শুধু চান্সটা পেয়ে নাও, ঠিক আছে।
ইস্তিয়াক, হ্যাঁ ইস্তিয়াক, ইস্তিয়াক ভাইয়া তুমিও পারবা, তুমিও পারবা ইস্তিয়াক ভাইয়া, তুমিও পারবা, তুমিও পারবা, তুমিও পারবা ইনশাআল্লাহ, তুমিও পারবা, তুমিও পারবা। তুমিও পারবা, মুটু হয়ে যাবা তো। আচ্ছা, পড়তে বসলে আই ঘুম পায় স্যার, বৃষ্টি রানী। হ্যাঁ বৃষ্টি, ঘুম পাবেই, ঠিক আছে, ঘুম পাবেই, তবে তোমাকে কিছু ট্রিক্স ফলো করতে হবে যে কোন 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 ব্যাপারগুলো খেয়াল করলে তোমার ঘুম ধরবে না। যেমন আমরা যদি বলি যে কোন বিখ্যাত মানুষ আসলে চুলের সাথে ঝুটি বেঁধে ঘুমাইছিলেন, যেন চুলের টান পড়লে উনি জেগে উঠে যেন পড়তে বসে। তারপরে একজন বিখ্যাত, আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাও জানি, হ্যাঁ জানি না, যে সামনে দিয়ে কি গেছে, বিয়ের ব্যান্ড দল গেছে, ব্যান্ড দলের যত মিউজিক, উনি বই পড়তেছিলেন, উনি পরবর্তীতে উনি জানে না যে আসলে এদিক দিয়ে আসলে কি ব্যান্ড দল গেছে কিনা বা বিয়ের একটা দল গেছে কিনা। এত মনোযোগ, ঠিক আছে, এই মনোযোগটা তোমার থাকতে হবে, এই মনোযোগটা আনতে হবে, হয়তো থাকবে না, আনতে হবে। আনার দায়িত্বটা হচ্ছে তোমার, মোটিভেটেড করা কিংবা তোমার হচ্ছে তোমাকে উৎসাহ দেওয়ার দায়িত্বটা আমাদের, ঠিক আছে। ইনশাআল্লাহ তুমি পারবা, নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের প্রতি বিশ্বাসটা হচ্ছে মূল, নিজের প্রতি বিশ্বাসটা হচ্ছে মূল, ঠিক আছে, ইনশাআল্লাহ পাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খেয়াল করি তো এখানে কি হবে বলতো, ফেব্রুয়ারি 1970 কবিতায় কোন শ্রেণীকে প্রতিবাদের হাতিয়ার হিসেবে দেখানো হয়েছে, এখানে হবে আমজনতা। আচ্ছা সামনের দিকে খেয়াল করো, আমজনতা। আচ্ছা দেখো, মৃত্যুর পূর্ব পর্যন্ত, হ্যাঁ আচ্ছা 18 নম্বরটা খেয়াল করি, যে বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায়, হরিত মানে আমরা জানি যে সবুজ, হরিত মানে কি বলতো, হরিত মানে হচ্ছে সবুজ, সবুজ বিস্তীর্ণ এইসব আর কি। আচ্ছা দেখো তো, হৃদয়ের বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায় কি হয়, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে দুঃখিনী মাতার অশ্রু জলে, অশ্রু জলে, অশ্রু জলে ফোটে ফুল, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রের আর হচ্ছে দুঃখের ছায়া, কেউ বা ভীষণ যেদি দারুণ বিপ্লবে ফেটে পড়ে। এটার অ্যান্সারটা সবাই করে ফেলি, সবাই দ্রুত অ্যান্সার করে ঝটপট অ্যান্সারটা করে ফেলি। আমাদের হচ্ছে পদ্যটা শেষের দিকে, তারপরে আমরা গদ্য শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সলভ করতেছি, যেগুলো বারবার আসছে বিশ্ববিদ্যালয়ে, বারবার হচ্ছে কোথায় আসছে, তোমাদের এইচএসসি পরীক্ষায় আসছে। আশা করি এগুলোই পারবা। সবাই 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 একটু অ্যান্সার করি, সবাই অ্যান্সার করি, সবার অ্যান্সার আশা করছি আমি, সবার অ্যান্সার আশা করছি। দেখতে পাচ্ছি না তোমাদের অ্যান্সার গুলা, কোথায় তোমরা, অ্যান্সার করো, অ্যান্সার করো, অ্যান্সার করো, সবাই সবাই অ্যান্সার করো, সবাই। কি বলতো, বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায় কি হয় বলতো, কি হয়, বরকত বুকপাতে ঘাতকের থাবার সম্মুখে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল, তারপর হচ্ছে শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর হচ্ছে দুঃখের ছায়ায় কেউ বা ভীষণ যদি কেউ দারুণ বিপ্লবে ফেটে পড়া। বলো বলো বলো, সবাই বলো, বলো অ্যান্সার বলো। 18 খ স্বর্ণা ফার্স্ট, ফাতেমা আক্তার, ফাতেমা তোমাকে ক্লাসে স্বাগত। তুমি একটু বন্ধুদের হচ্ছে মেনশন করো এবং ভিডিওটা তোমার টাইমলাইনে শেয়ার করো। অসংখ্য ধন্যবাদ ফাতেমা আমাদের সাথে জয়েন করার জন্য। তুমি একটু শেয়ার করে দাও, একটু মেনশন করো বন্ধুদের, সবাই শিখুক। 18 ক তোমার অ্যান্সারটা হয়নি ভাইয়া, তুমি আবার অ্যান্সারটা করো। ফাতিমা তুমি আবার অ্যান্সার করো। অহনা রহমান, হ্যাঁ ক্লাসে স্বাগত তোমাকে অহনা। তুমি একটু ভিডিওটা শেয়ার করে দাও সবার মাঝে এবং তুমি কি করবা হচ্ছে বন্ধুদের একটু মেনশন করে দাও, সবাই আসুক ক্লাসে, আমরা আরো সামনে আরো গুরুত্বপূর্ণ পড়া পড়বো। হ্যাঁ নাজিরা বলছো 18 খ ঠিক আছে, শাহ মাহমুদ সাগর বলছো, বৃষ্টি বলছো, হ্যাঁ অ্যান্সার হয়েছে তোমাদের, অ্যান্সার হয়েছে। তারপর ইস্তিয়াক বলছো, বি রিনা বলছো, হ্যাঁ আমি দেখছি। সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করতে হবে। আমার এখানে লেটে আসে কেন ভাইয়া, ওয়াজ করে নি, লেটে যাক আর কিছু দেখ, তুমি অ্যান্সার করবে, তোমারটা আমি দেখবো, ঠিক আছে। সবাই রাকিব বিল্লাহ, রাকিব তুমি হচ্ছে অনেকগুলো অ্যান্সার করো নাই, অ্যান্সার করবা সবাই। হ্যাঁ সাইম বলছো, ঠিক আছে। এখানে কি হবে বলতো, যে বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায় কি হয় বলতো, দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল। ওকে, ফোটে ফুল। আচ্ছা আমরা সামনের দিকে যাই, খেয়াল করো যে মৃত্যুর পূর্ব পর্যন্ত শামসুর রহমানের কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। বলো কয়টা প্রকাশিত হয়েছে, বলো তো 50টি, 60টি, 55টি, 65টি। এটা কিন্তু একদম বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, বলো। এবং অনেকগুলা বোর্ডেও তোমরা পাবা এই প্রশ্নটা। বলো সবাই 19 নম্বরটা বলো, যে শামসুর রহমানের মৃত্যুর পূর্ব পর্যন্ত কতগুলো কাব্যগ্রন্থ প্রকাশিত, কতগুলো লেখা প্রকাশিত হয়েছে, বলো তো, বলো সবাই বলো, অ্যান্সার করো। 19 সবাই একটু ফাস্ট সবাই বলো সবাই
কোথায় তোমাদের অ্যান্সার? কোথায় 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 গেলে তোমরা? অ্যান্সার করো, অ্যান্সার করো। হ্যাঁ 19-এর এই তো বৃষ্টি, 19-এর বৃষ্টি বৃষ্টি হয়নি অ্যান্সারটা, তুমি আবার ট্রাই করো। তারপরে কে বলছো? করিম বলছো, করিম বলছো। হ্যাঁ 19-এর ক হয়নি, রিনা, রিনা আবার অ্যান্সার করো। সোনা বলছো মেবি। আচ্ছা মেবি বললে তোমাকে মার্ক দিবে টিচার? মার্ক দিবে না, তোমাকে অবশ্যই কনফিউজ থাকলে হবে না, এবং কনফিউজটা তোমাকে ভুল দেখানো যাবে না। ভুল দেখালে ধরো এইচএসসি তে তো তোমার নেগেটিভ নাই, কিন্তু অ্যাডমিশনে আছে, বিষয়টা মাথায় রাখতে হবে। এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ তোমার পড়ার থেকেও গুরুত্বপূর্ণ কি তোমার একজন সঠিক মেন্টর, একজন মেন্টর যিনি আসলে তোমাকে দিক নির্দেশনাটা দিবে। আচ্ছা সোনা ইসলাম, ঘ হচ্ছে কি? ঘ হচ্ছে ঘ। হ্যাঁ স্বর্ণা বলছো ঘ মেবি, একদম তুমি ওইটাই বলো, ঠিক আছে। করিম শেখ 65, ঠিক আছে। নাদিরা বলছো, রিনা বলছো, আচ্ছা সাগর বলছো, সাহেব মাহমুদ সাগর, সাগর মেবি মনে হয় এগুলো বলা যাবে না। তোমার মতে কোনটা অ্যান্সার তুমি সেটাই বলবা, ঠিক আছে, সেটাই বলবা। রিনা ঠিক আছে দেখতে পাচ্ছি। আশরাফুল ইসলাম সাইম বলছো। আচ্ছা সবাই অ্যান্সার করো। আবার আসলাম ভাইয়া, সাখাওয়াত হোসেন খোকন, স্বাগতম ভাইয়া, আপনাকে স্বাগত। আচ্ছা বৃষ্টি রানী, হ্যাঁ ঠিক আছে ডি। তারপরে সোনা বলছে হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে কি হবে বলতো? তাহলে হবে হচ্ছে মৃত্যুর পূর্ব পর্যন্ত শামসুর রহমানের কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে কয়টা বলতো? 65টা। তাহলে 65টা, অনেক জায়গায় দেখবা 66টার কথা উল্লেখ আছে, 65টা হবে অ্যান্সার। ওকে আচ্ছা আমরা সামনের দিকে যাই, মৃত্যুর আগে পর্যন্ত কিন্তু। আচ্ছা 20 নম্বরটা খেয়াল করো যে ফেব্রুয়ারি 1969 কবিতায় মোট, আচ্ছা মোট কয়টি চরণ আছে? এটা আমি যখন পড়াইলাম, যখন প্রথমে ব্যাখ্যা করে দিয়েছি কবিতাটা, তখন আমি তোমাদের বলছিলাম যে ফেব্রুয়ারি 1969 কবিতায় মোট কয়টি চরণ আছে, আমি বলছিলাম কয়টি চরণ। এটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। মেবিটা ছন্দে হিসাবে অ্যাড করলাম। আচ্ছা আচ্ছা 19-এর ঘ। হ্যাঁ স্বাগত হয়েছেন কখন ভাইয়া? হ্যাঁ ভাইয়া হয়েছে আপনারটা 19-এর, এখন আপনি 20-এর আনসারটা করেন ভাইয়া। আচ্ছা কি হবে? ফেব্রুয়ারি 1969 কবিতায় মোট কয়টি চরণ আছে? কয়টি? 96টি, 45টি, 28টি, 30টি। বলো সবাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি, তোমাদের অ্যান্সার হচ্ছে তো 28টি। হ্যাঁ এটা আমি বলছিলাম, তোমাদের বললাম ক্লাসের শুরুতে, তোমরা যদি ক্লাসটা মনোযোগের সাথে করো তোমরা তো পাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ নাদিরা বলছো, আশরাফুল বলছো, তারপরে হচ্ছে আশরাফুল ইসলাম বলছো, তারপরে সাখাওয়াত হোসেন খোকন বলছো, রাকিব বিল্লাহ বলছো। হ্যাঁ স্বর্ণা দেখছি তোমারটা 28টা। হ্যাঁ কয়টা হবে বলো তো? 28 লাইন বা 28 চরণ। তাহলে কি হবে? ফেব্রুয়ারি 1970 কবিতায় মোট কয়টি চরণ আছে বলো তো? 28টি চরণ আছে। ওকে তোমরা পারছো। আচ্ছা আমরা এই যে 20টা এমসিকিউ গুরুত্বপূর্ণ এই ফেব্রুয়ারি 1970 কবিতা থেকে সলভ করে ফেললাম। আশা করি এই 20টার বাইরে তোমার আর আসবে না। এগুলো পড়লে তুমি কমন পাবে, এবং এগুলো পড়ার মাধ্যমে আমি অনেকগুলো ব্যাখ্যা তোমাকে দিয়েছি, অনেকগুলো বোঝাই দিয়েছি। এই যে বোঝার ভিতরে, এই বোঝার ভিতরে তুমি কমন পাইতে পারো, ঠিক আছে। অবশ্যই তুমি পাবা, ক্লাস থেকে তুমি অবশ্যই উপকৃত হয়েছো। এখন আমরা 52 দিনগুলো একটা গদ্য নিয়ে আলোচনা করব, তারপরে আমরা গুরুত্বপূর্ণ 32টা এমসিকিউ সলভ করবো, খুবই গুরুত্বপূর্ণ 32টা এমসিকিউ, ঠিক আছে। আমরা এবং আমি তোমাকে বলছি যে 52 দিনগুলো থেকে একটা সৃজনশীল তুমি পাবাই। তুমি যে কোনো বোর্ড হও, তুমি দিনাজপুর বোর্ড হও, তুমি ময়মনসিংহ বোর্ড হও, তুমি কুমিল্লা বোর্ড হও, তুমি যশোর বোর্ড হও, তুমি ঢাকা বোর্ড হও, যে কোনো বোর্ড হও না কেন, তোমার কি আসবে বলতো? একটা সৃজনশীল কমন আসবে 52 দিনগুলো থেকে, আমি বলছি। এবং 2টা এমসিকিউ তুমি পাবা, ঠিক আছে। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, এটা কে বলছিল বলতো? আচ্ছা এই ধরনের প্রশ্নগুলো আরো, এগুলো কিন্তু আবার ভার্সিটিতে চলে আসছিল, সুতরাং এগুলো আমরা সলভ করে ফেলবো। আচ্ছা আমরা ফেব্রুয়ারি 1969 কবিতাটা শেষ করে ফেললাম। আশা করি তোমরা ঘ নাম্বারের যে প্রশ্নগুলো আসবে, ক নাম্বারে যেগুলো আসবে, খ নাম্বারে যেগুলো আসবে, এগুলো পাইছো। সাজেশনটাও আমি তোমাদের দিয়েছি। আমরা সামনের দিকে যাই, আমরা 52 দিনগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা খেয়াল করো। আচ্ছা বলতো 52 যে দিনগুলো, এই 52 দিনগুলো কে লিখছে? 52 দিনগুলো লিখছে শেখ মুজিবুর রহমান। তাকে কি বলা হয় বলতো? জাতির পিতা। হ্যাঁ জাতির পিতা, বাঙালি জাতির পিতা। হ্যাঁ বাঙালি জাতির পিতা। আচ্ছা বাঙালি জাতির পিতা। আচ্ছা ওনার একটা ছবি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। এই ছবিটা কোথাকার বলতো? উনি যখন 7ই মার্চের বর্তমান রেসকোর্স, তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, এই উদ্যানে তিনি কি করেছিলেন বলতো? এই উদ্যানে তিনি আসলে ভাষণটা দিয়েছিলেন, এই 7ই মার্চের ভাষণ। আচ্ছা খুবই বিখ্যাত একটা ভাষণ, আমরা জানি। 800 মিনিটে তোমরা ইংলিশ বইয়ের প্রথমের দিকেই তোমরা পাও। এই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্পিচটা, এই স্পিচটা হিস্টোরিক্যাল স্পিচ। আচ্ছা আমরা সামনের দিকে যাই, দেখো খেয়াল করো যে লেখক পরিচিতি। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমরা অনেকে অনেক কিছু জানি, তাই না? আমরা অনেক
একটা ক্লাস 4 এর বাচ্চাও জানে, 5 এর বাচ্চাও জানে, এবং আমরা ক্লাস 4-5 এ একটা গল্প পড়ে আসছিলাম, খোকার গল্প। তো সেখান থেকে কিন্তু আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছি, বা ছোট বাচ্চারাও পায়। আচ্ছা, আমরা তারপরে একটু পড়বো, দেখবো একটু যে লেখক পরিচিতি 52 দিনগুলো কে লিখছে বলতো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার জন্ম হচ্ছে 17 মার্চ 1920 সালে। কোথায় বলতো? গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে। টুঙ্গিপাড়া গ্রামে বলতো কোথায়? গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে। আচ্ছা, ওনার পিতার নাম শেখ লুৎফর রহমান, মাতা হচ্ছে সায়রা খাতুন। পড়াশোনা করেছেন উনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। ঠিক আছে, দেখছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র ছিলেন। ঠিক আছে, এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন উনি কি প্রতিষ্ঠা করেছিলেন? উনি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন 1948 সালে। ওনার হাতেই মূলত আজকের যে ছাত্রলীগ, এই যে রাজনৈতিক একটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে তৈরি করা। আচ্ছা, আমরা জানি যে আওয়ামী লীগের উত্থান হয়েছিল 1949-এ, এবং আওয়ামী মুসলিম লীগ বলা হয়েছে, এবং এই মুসলিম শব্দটা 1955 সালে গিয়ে কি হয়েছে, কোথায় বাদ দেওয়া হয়েছিল? 1955 সালে আওয়ামী লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দিয়ে দেন আওয়ামী লীগ রাখা হয়েছিল, আওয়ামী মুসলিম লীগ ছিল নামটা। আচ্ছা, এখন ওনার রাজনৈতিক জীবনটা শুরু হয়েছে কোথা থেকে বলতো? ছাত্র জীবন থেকে ওনার রাজনৈতিক জীবনটা শুরু হয়েছে। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন মেধাবী ছাত্র ছিলেন, এবং আমরা জানি যে আমাদের যে প্রাইম মিনিস্টার বর্তমানে বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা, তো উনিও হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ছিলেন বলতো? উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মেধাবী ছাত্রী ছিলেন। অনেক বিখ্যাত মানুষ, অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ, এবং বাংলাদেশের স্বাধীনতার সাথে, বাংলাদেশের মুক্তির সাথে, বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জড়িত। সুতরাং উপেক্ষা করার কিছু নয়। সেই অংশটার পাঠ হইতে গেলে তোমাকে কি করতে হবে? এত বড় একটা প্রতিষ্ঠানের পাঠ হইতে গেলে তোমাকে কি করতে হবে? অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে, এবং তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। তাহলে তুমি কি করতে, এখান থেকে নিজেকে এক্সপ্লোর করার একটা জায়গা পাবে। এটা হচ্ছে এই জায়গা যেখান থেকে তুমি কি করবা, নিজের যে মেধাটা, নিজের যে সুপ্ত প্রতিভাটা, এটা যদি তুমি প্রকাশ করতে নাও চাও, তবু তুমি প্রকাশ করতে হবে। এটা হচ্ছে এই জায়গা। সুতরাং তোমাকে কি করতে হবে? ভালো করে পড়াশোনা করতে হবে। ওকে, আচ্ছা, আমরা সামনে যাই। তাহলে উনি কি, যে উনি পড়াশোনা করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে উনি কি ছিলেন? উনি হচ্ছে পড়াশোনা করেছেন। তারপরে দেখো উনি কি কি লিখেছেন? অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামসা লিখেছেন, এবং আমার দেখা নয়াচিন উনি লিখেছেন। ওনার পুরস্কার কি দেখো তো? 1973 সালে জুলিও কুরি পদক উনি পান। এই জুলিও কুরি পদকটা দেওয়া হচ্ছে কোথা থেকে বলতো? ফ্রান্স থেকে দেওয়া হয়েছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক কিছুদিন আগে তিনি একটা ডিগ্রি পেয়েছেন। আচ্ছা, ওনার মৃত্যু হচ্ছে 1975 সালের 15 আগস্ট। 1975 সালের 15 আগস্ট। আমরা জানি যে কিছু হচ্ছে বিপদগামী সামরিক সেনা সদস্য ওনার যে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে প্রবেশ করে ওনার আত্মীয় স্বজন যারা আসছিল, ঠিক আছে, শুধু বেঁচে গেছে শেখ রেহেনা এবং শেখ হাসিনা। এরা দুইজন কোথায় ছিল? বাইরে ছিল। এই দুইজন বেঁচে গেছে শুধু, এবং আমরা জানি যে ছোট্ট রাসেলও আসলে বেঁচে যায় না। সবাইকে আসলে নির্মম ভাবে এই ধানমন্ডির 32 নম্বর বাড়িতে কি করা হয়েছিল? গুলিবিদ্ধ করে মেরে ফেলা হয়েছিল, তোমরা জানো। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে 1975 সালের 15 আগস্ট, একটা কালো অধ্যায়। আমরা জানি যে আমাদের শোক দিবসটা কবে? আমাদের শোক দিবসটা হচ্ছে 15 আগস্ট। তোমরা আশা করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক কিছু জানো। আমি তারপরে তোমাকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, সামনের দিকে যাই। এবং আরেকটা কথা, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একজন বিখ্যাত ব্যক্তি একটা কমেন্ট করেছিলেন যে আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখেছি। এটা বলেছিল কে বলতো? কিউবার হচ্ছে সমাজতান্ত্রিক নেতা, ওনার নাম ছিল ফিদেল ক্যাস্ট্রো। ওনার নাম কি ছিল বলতো? ফিদেল ক্যাস্ট্রো। তোমাদের আমি এই জন্য বললাম যে তোমরা অনেক জেনারেল নলেজ নিয়ে অনেকে চিন্তায় থাকো। তো যা পড়বো আমরা, যখন যেটা পড়বো, প্রাসঙ্গিক যদি আলোচনা আসে এটা করে দিব, মনে রাখবা, তোমাদের কাজে লাগবে। আচ্ছা, তাহলে ফিদেল ক্যাস্ট্রো কি বলেছিলেন? আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবকে দেখেছি। ওকে, আচ্ছা, জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন দেখো যে ক নম্বরে কোন ধরনের প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্নগুলোর সাজেশন আমি তোমাদের দিচ্ছি। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা নোট করে নিয়ে নাও, তাহলে তোমাদের এখান থেকেই প্রশ্নগুলো তোমরা কমন পাবা। দেখো যে মহিউদ্দিন আহমদ কি রোগে ভুগেছিলেন বলতো? প্লুরোসিস, যেটাকে বলি আমরা বক্ষবিধি, বুকের ব্যথার রোগ। আচ্ছা, তারপরে খেয়াল করো যে বঙ্গবন্ধুকে ডাবের পানি খাইয়ে দিয়ে অনশন ভাঙান কে বলতো? ওই মহিউদ্দিন। 52 দিনগুলো প্রবন্ধে ডেপুটি জেলার ডেপুটি জেলারের নাম কি? আচ্ছা, 52 দিনগুলো প্রবন্ধটি কোন গ্রন্থে সংকলিত? আমরা জানি কোথা থেকে সংকলিত। আচ্ছা, আমলাতন্ত্র কি বলতো? আমলাতন্ত্র হচ্ছে যে সরকারি কর্মকর্তাদের। রেণুকে বলতো? রেণু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী মানে হচ্ছে ইংরেজিতে বলে ওয়াইফ। আচ্ছা, এই সহধর্মিনী হচ্ছে রেণু। আচ্ছা, ওনার প্রকৃত নাম কি? আমরা সামনের দিকে এমসিকিউ পাবো যে সে কি বলতো? ফজিলাতুন্নেসা মুজিব। আচ্ছা, রেণুর পুরো নাম কি? এই যে পাইছি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যে ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি? ভিক্টোরিয়া রানী, ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামে আসলে এই পার্কটার নাম রাখা হয়েছিল ভিক্টোরিয়া পার্ক। এই ভিক্টোরিয়ার পার্কের বর্তমান নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক, যেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক 1 নম্বর গেটের ঠিক সামনেই। আচ্ছা,
আমরা সামনের দিকে আগাই। দেখো যে অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন মানে কোন প্রশ্নগুলা খ নাম্বারে আসে, যে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। খেয়াল করো যে কি যে ইয়া কায়া বাত হায় আপ জেলখানা মে, মানে এই কথা বলছিল, কেন বলেছিল, কে বলেছিল এবং কেন বলেছিল। যে ওনাকে বলা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবকে উদ্দেশ্য করে কেউ একজন বলছিল, ঠিক আছে, তোমরা জানো যে কেউ একজন বলছিল যে আপনার কি অবস্থা, আপনি জেলে কেন, ঠিক আছে। উনি কি উত্তরে কি বলছিলেন, উনি উত্তরে বলছিলেন কিসমত। আচ্ছা এটা হচ্ছে উর্দু, আমি উর্দু বুঝি না। আচ্ছা খেয়াল করো, বঙ্গবন্ধু তার সহবন্ধী মহিউদ্দিন, আমরা জানি যে বঙ্গবন্ধুর সঙ্গে আরেকজন ছিলেন ওনার সহবন্ধী, ওনার নাম ছিল মহিউদ্দিন। আচ্ছা মহিউদ্দিন সাহেব অনশন ধর্মঘটের সিদ্ধান্ত নিলেন কেন? আচ্ছা এই মহিউদ্দিন সম্পর্কে কতজন তথ্য জানি বলতো? মহিউদ্দিন সম্পর্কে কি জানি? মহিউদ্দিন কে ছিল বলতো? মহিউদ্দিন ছিল হচ্ছে বঙ্গবন্ধুর সহবন্ধী এবং বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ, এবং উনি স্বাধীনতা যুদ্ধের আগেও অ্যাক্টিভ ছিলেন, পরেও অ্যাক্টিভ ছিলেন। এবং আমরা জানি যে 1979 থেকে 1981 সালের যে সংসদ, এই সংসদের বিরোধী দলীয় উপনেতা ছিলেন কে বলতো? এই মহিউদ্দিন আহমদ। আচ্ছা খুবই একজন নামকরা রাজনীতিবিদ ছিলেন। তারপরে দেখো যে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। লেখক একথা বলেছিলেন কেন? একথা বলেছিলেন হচ্ছে কার বলতো? কাকে লক্ষ্য করে বলতো? আইয়ুবকে লক্ষ্য করে। হ্যাঁ আইয়ুবকে লক্ষ্য করে বলা হয়েছিল যে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। এটা 2019 যে শিক্ষাবর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে এই প্রশ্নটা আসছিল। সুতরাং হেলা করার কিচ্ছু নাই, প্রশ্ন কখন কোথা থেকে চলে আসবে কিছু বলা যায় না। এখান থেকে প্রশ্ন আসছিল যে এটা দ্বারা কি বোঝানো হয়েছে। এখানে মূলত এই ভুল আইয়ুব সরকারের পতন, ঠিক আছে, এখানে আইয়ুব সরকারের পতনকে নির্দেশ করা হয়েছে যে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। এখানে আইয়ুব অনেক ভুল করতেছিলেন, ঠিক আছে। আচ্ছা তারপরে কি আপনাদের সাথে আমাদের মনোমালিন্য হয় নাই? কাদের সাথে কথা মনোমালিন্য হয়নি বলতো? এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা জেলের কর্মকর্তা ছিল, যারা পুলিশ ছিল, তাদেরকে তিনি কথা বলেছিলেন। আচ্ছা আব্বা রাজবন্দীদের মুক্তি চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, হাসু বাবার গলা জড়িয়ে কেন কথা বলেছিলেন দেখছো? আচ্ছা এখানে কে বলছো বলতো? আমাদের এখন বর্তমান প্রাইম মিনিস্টার বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা, উনি একথা বলছেন কাকে জড়িয়ে ধরে বলতো? যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলে জেল থেকে মুক্তি পেয়ে যখন বাড়িতে গেলেন, তখন আসলে তার যে বড় ছেলে ছিল সে আসলে কাছে যাইতে চাচ্ছে না। তখন ওই কামাল বলতেছিল যে হাসু আপা আমি হচ্ছে তোমার বাবাকে বাবা বলে ডাকি, মানে ও হচ্ছে দেখে নাই যেখানে এই যে তোমার হচ্ছে এই যে মান্য দিনগুলো, এখানে মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে হচ্ছে জেল জীবন এবং জেল পরবর্তী মুক্তির যে ব্যাপারটা, এবং জেলে থেকেও যে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে সাক্ষাতের ব্যাপারটা, এবং জেলে থেকেও যে পরিবারের যে আমরা হচ্ছে জানি যে ভালোবাসা মমতা, এই দিকটাও এখানে ফুটিয়ে উঠছে। এবং তারপরে যে তিনি যখন ছাড়া পেয়ে কোথায় গেলেন, তিনি যখন বাসায় গেলেন, আমরা জানি যে বাসায় যাওয়ার পরে যে তার ছেলে মেয়ের সাথে, তার হচ্ছে ওয়াইফের সাথে যে কথা, এই কথাগুলো এখানে অনেক স্মৃতি করে তুলে ধরা হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা তাহলে এখানে কি হবে বলতো? হাসু হচ্ছে আমাদের শেখ হাসিনা, আমাদের প্রাইম মিনিস্টার। আচ্ছা খেয়াল করো যে এবং গ এবং ঘ নাম্বার প্রয়োগে উচ্চতর দক্ষতা প্রশ্নের সাজেশন, এই প্রশ্নগুলো আসলে কি ধরনের প্রশ্ন আসবে আমি তোমাকে বলে দিচ্ছি। তোমরা হচ্ছে যে বিখ্যাত উক্তি দেওয়া থাকবে, অথবা যে কোনো একজন ব্যক্তির নাম দেওয়া থাকবে, সেই ব্যক্তির নামের সাথে তোমাকে কি করতে বলা হবে? যে উদ্দীপকের সাথে বঙ্গবন্ধুর সাদৃশ্য, মানে উদ্দীপকের ব্যক্তির সাথে, কিংবা কোন একজন ধরো নেলসন ম্যান্ডেলা দেয়া থাকলো, উদ্দীপকের নেলসন ম্যান্ডেলার সাথে কার তুলনা করতে বলা হবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তুলনা করতে বলা হবে, বুঝতে পারছো? আশা করি যে সাদৃশ্যর দিকটা, যারা সংগ্রাম করছে, দেশের মানুষের জন্য লড়াই করছে, দেশের মানুষের স্বাধীনতার জন্য, মুক্তির জন্য লড়াই করছে, এখান থেকে তোমার একটা মিল আসবে। আচ্ছা তাহলে এই প্রশ্নটা তোমরা কমন পাবা। আরেকটা খেয়াল করো যে ভাষা আন্দোলন নিয়ে, যে যেহেতু এই হচ্ছে জিনিসটা হচ্ছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়েই লেখা। আমরা জানি যে একটা আন্দোলন হয়েছে, উনি যখন জেলখানায় ছিলেন, উনি জেলখানায় বসে শুনেছিলেন যে গুলি চালানোর কথা, 21 ফেব্রুয়ারির কথা উনি শুনেছিলেন হচ্ছে জেলে বসেই। তো তখন এই ভাষা আন্দোলন নিয়েও একটা কি প্রশ্ন আসে গ নাম্বারে। তারপর একটা থাকে যে বঙ্গবন্ধুর জেল জীবন, এই যে বঙ্গবন্ধুর জেল জীবন আসলে কি হয়েছিল, কি ঘটনা ওনার সাথে ঘটেছিল, উনি অনশন ধর্মঘট পালন করেছিলেন, কেন করেছিলেন, এই যে ব্যাপারগুলো তোমরা কি করবা? এই ব্যাপারগুলো তোমরা হচ্ছে এখানে বর্ণনা করে তোমাদের চাইবে, তোমরা হচ্ছে বর্ণনা করে দিবা। তাহলে গ এবং ঘ নাম্বারে যে ধরনের প্রশ্নগুলো আসে, আমি আপাতত তোমাদের এগুলো দিয়ে ফেলছি। তোমরা কি করবা? তোমরা এগুলোই পড়বা, ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কমন পাবা। আচ্ছা তোমরা কি বুঝতে পেরেছো? সবাই বলো তো, আমি তোমাদের সাথে কথা বলতেছি না, একা শুধু বকে যাচ্ছি। বলো সবাই বলো। আচ্ছা আমরা এমসিকিউ যাচ্ছি, আমরা এমসিকিউ যাচ্ছি, তোমরা একটু বলো। সবাই বলো বুঝতে পারছো? সবাই বলো বুঝতে পারছো? হ্যাঁ সবাই কি বুঝতে পারছো? আমরা সামনে যাব, সবাই বলো ক্লিয়ার। হ্যাঁ নাদিরা বলছো ক্লিয়ার। হ্যাঁ সবাই বলো, সবাই বুঝতে পারছো? তোমাদের কমেন্ট কই বলো তো, তোমাদের কমেন্ট কই? দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ ক্লিয়ার। সায়েম মাহমুদ সাগর, তোমাদের কমেন্ট কই? কমেন্ট করো, বেশি কমেন্ট করবা,
তাহলে মনে হয় যে ক্লাসে আসো তোমরা, ক্লাসে না থাকলে তো আচ্ছা আচ্ছা সবাই সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। হ্যাঁ ক্লিয়ার স্যার, বৃষ্টি রানী, হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি, তো তোমরা বুঝছো, হ্যাঁ ঠিক আছে। আমরা সামনের দিকে যাই, আমরা সামনের দিকে যাই। দেখো আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সলভ করব। গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভের আগে তোমাদের একটু বলে নেই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের লেখা এই হচ্ছে লেখাটা, সেটা হচ্ছে 52 দিনগুলো। এটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, যেটা 2012 সালে প্রকাশিত হয়েছিল। সেই 2012 সালের যে অসমাপ্ত আত্মজীবনী, সেখান থেকে কি করা হয়েছে, এই 52 দিনগুলো একটু সংকলন করে নেওয়া হয়েছে, তোমাদের এই পাঠ্য বইয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে আমরা বলছি 52 দিনগুলো, এটা আসলে কিভাবে লিখছে উনি 1966 সালে যখন ঢাকা সেন্ট্রাল জেলে যখন রাজবন্দী অবস্থায় ছিলেন, তিনি যখন জেলে বন্দী ছিলেন, ওই সময় তার সহধর্মিনী, তার সহকর্মী সবাই আসলে তাকে উৎসাহ দিলেন যে আপনি একটু লেখেন, আপনার হচ্ছে জীবনী নিয়ে একটু লেখেন, আপনি অনেক সংগ্রাম করছেন, দেশের জন্য কাজ করছেন, আপনি একটু লিখেন। তিনি তাদের অনুরোধে, যে সহকর্মীর অনুরোধে তিনি লেখা শুরু করলেন, এবং পরবর্তীতে ওই জেল থেকে অন্য জেলে ট্রান্সফার করার আগে পর্যন্ত তিনি আসলে এই লেখাটা চালিয়ে গেছিলেন। এবং এই লেখাতে ওনার কত সাল পর্যন্ত আছে, এই লেখাতে ওনার মূলত অসমাপ্ত আত্মজীবনীতে 1955 সাল পর্যন্ত, এক কথায় ওনার উত্থান ধরো 47-48 এর সময় থেকে, ওই সময় থেকে মূলত 55 সাল পর্যন্ত এই যে ঘটনাগুলো, এগুলো এখানে কি পাইছে বলতো, স্থান পাইছে। যেহেতু উনি আর লেখার সময় পায় নাই, লিখতে পারে না, এই জন্য এই সময়টাতে উনি এই 55 সাল পর্যন্ত, 1955 সাল পর্যন্ত উনি লিখছে। তাহলে এই যে আমরা 52 দিনগুলো পড়লাম, এই আমাদের গদ্যটা আসলে কি নিয়ে, আসলে এই গদ্যটা আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জেল জীবন, জেলে তিনি কেমন ছিলেন, তারপরে হচ্ছে কি ধরনের সিচুয়েশন তিনি ওখানে ফেস করেছেন, তার যে অনশন ধর্মঘট সেইগুলোর ব্যাপারে, এবং জেলে অবস্থায়, বন্দী অবস্থায় তিনি কিভাবে রাজনৈতিক ব্যক্তিদের সাথে আসলে তার হচ্ছে সাক্ষাৎটা করেছিলেন, কিভাবে যোগাযোগ করছিলেন, তারপরে পরিবারের প্রতি তার হচ্ছে যে সহমর্মিতা, ভালোবাসা, স্নেহর দিকটা, এগুলো স্মৃতিকাতরতা, এই ব্যাপারগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এগুলো খুবই বেসিক আলোচনা, তোমরা জানো। তোমরা আসলে এখান থেকে প্রশ্ন আসলে, যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা পারবা। আমরা এমসিকিউ গুলো সলভ করে ফেলি, তোমরা অ্যান্সার করবা। আচ্ছা খেয়াল করো যে ফেব্রুয়ারি 1969, এটা আবার ফেব্রুয়ারিতে কেন চলে আসলাম? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা ভুলে চলে আসছে। খেয়াল করো যে আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল, নুরুল আমিনের কোন বৈশিষ্ট্যের কারণে বঙ্গবন্ধু এরূপ মন্তব্য করেছেন? একগুয়েমি, নির্বুদ্ধিতা, বিচার বুদ্ধিহীনতা, নাকি অদূরদর্শিতা? 2 নম্বরের অ্যান্সার করো সবাই, 2 নম্বরের অ্যান্সার করো। নুরুল আমিন, আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল, নুরুল আমিনের কোন বৈশিষ্ট্যের কারণে বঙ্গবন্ধু এরূপ মন্তব্য করেছেন? নুরুল আমিন কে? একটু পরে আমি প্রশ্নটা করবো, কিন্তু এটার আগে অ্যান্সার দাও। নুরুল আমিন কে? আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল, নুরুল আমিনের কোন বৈশিষ্ট্যের কারণে বঙ্গবন্ধু এরূপ মন্তব্য করেছেন? একগুয়েমি, নির্বুদ্ধিতা, বিচার বুদ্ধিহীনতা, অদূরদর্শিতা, বলো কোনটা হবে বলো তো? হ্যাঁ করিম শেখ, ওটা ভুলে চলে আসছে ভাইয়া, ওটা ভুলে। অহনা রহমান, বুঝছি, হ্যাঁ ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ অহনা, তুমি হচ্ছে বন্ধুদের একটু মেনশন করে দাও। হ্যাঁ 2 নম্বরের অ্যান্সার করো, 2 নম্বরের অ্যান্সার করো। হ্যাঁ ইয়া কি বলছো, সন্ধ্যা রাতের তারা, ওই নাদিরা, নাদিরা ওটা হচ্ছে 1 না, ওইটা হচ্ছে 2। হ্যাঁ ওইটা 1 না, ওইটা হচ্ছে 2, ওটা 1 না, ওইটা হচ্ছে 2। 1 নম্বর ভুলে আসছিল ভাইয়া, একটু খেয়াল করো। হ্যাঁ সবাই অ্যান্সার করো, সবাই সবাই 2 এর অ্যান্সারটা করো সবাই। কারো অ্যান্সার দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ তোমরা কোথায় চলে যাচ্ছ, কোথায় চলে যাচ্ছ, কোথায় চলে যাচ্ছ? সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, সবাই। সবাই 1 ঘ। হ্যাঁ আশরাফুল ইসলাম সাইম, স্বর্ণা বলছো অদূরদর্শিতা, তারপরে করিম শেখ বলছো 2 এর খ, 2 এর খ তো হবে না, নির্বুদ্ধি। তারপরে হচ্ছে নাদিরা বলছো 2 এর খ, হ্যাঁ ঠিক আছে। রাকিব বিল্লাহ বলছো 2 এর খ, ঠিক আছে তোমারটাও। সবাই অ্যান্সার করো, একটু কোথায় গেলা তোমরা? অ্যান্সার করো সবাই, ফার্স্ট অ্যান্সার করো। আচ্ছা তাহলে কি হবে বলো তো? আসলে 2 এর খ হবে, যে আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল, নুরুল আমিনের কোন বৈশিষ্ট্যের কারণে বঙ্গবন্ধু এরূপ মন্তব্য করেছেন? এটা হবে অদূরদর্শিতা। তিনি অদূরদর্শী ছিলেন। এই নুরুল আমিন কে ছিলেন বলতো? এই নুরুল আমিন ভাষা আন্দোলনের সময়ে কি ছিলেন? এই যে আমরা বলতেছি যে পূর্ব পাকিস্তান, এই পূর্ব পাকিস্তানের কি ছিলেন? পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী আমরা বলতে পারি, যে অথবা বলতে পারি যে প্রধান ছিলেন। আচ্ছা পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। পূর্ব পাকিস্তানের কি ছিলেন বলতো? পূর্ব পাকিস্তানের তৎকালীন, পূর্ব পাকিস্তান বলতে আমাদের এই বাংলাদেশ, পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। কে ছিলেন বলতো? কে ছিলেন? নুরুল আমিন ছিলেন। এবং উনি কি ছিলেন? উনি হচ্ছে পশ্চিম পাকিস্তান পন্থী ছিলেন। উনি পশ্চিম পাকিস্তান পন্থী ছিলেন, ওদেরকে সাপোর্ট করেছিলেন, পশ্চিম পাকিস্তান পন্থী। ঠিক আছে,
পশ্চিম পাকিস্তান পন্থী। এবং ওনাকে উদ্দেশ্য করে কি বলা হয়েছে বলতো, ওনাকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে বঙ্গবন্ধু বলেছে যে এই যে নুরুল আমিনের যে হচ্ছে বৈশিষ্ট্যের, এটা বলা হয়েছে অদূরদর্শিতা। আমরা সামনের দিকে যাই, আমাদের অনেক এমসিকিউ আছে। দেখো, উদ্দীপকের শাসক গোষ্ঠীর যে মনোভাব ফুটে উঠেছে সেটিকে 52 দিনগুলো শীর্ষক স্মৃতিকথার আলোকে বলা যায় কি বলতো, যে উদ্দীপকে, আচ্ছা এখানে উদ্দীপকটাও মিসিং, বুঝলাম না। আচ্ছা খেয়াল করি, আচ্ছা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তোমরা পারবা আশা করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন সৈনিক, একজন শিক্ষক, একজন ভাষা শহীদ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও জাতির জনক। তোমরা জানোই যে আমি একটু সলভ করে দিচ্ছি, যেগুলো তোমাদের মানে তোমরা পারবা না ওগুলো আমি তোমাদের দিব। আচ্ছা, শেখ মুজিবুর রহমান কে বলতো, সবাই অ্যান্সার করবা, সবাই অ্যান্সার করবা, আমার সাথে সাথে সবাই অ্যান্সার করবা, আমি সবার অ্যান্সার দেখবো। আচ্ছা, শেখ মুজিবুর রহমান কে বলতো, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও জাতির জনক। আমরা সামনের দিকে আগাই। শেখ মুজিবুর রহমানকে যে অভিধায় সবাই চেনে, কি বলে সবাইকে চেনে বলতো, বাঙালি দেশবন্ধু, জনবন্ধু নাকি বঙ্গবন্ধু? সবাই চেনে কি বলে বলতো, বঙ্গবন্ধু বলে। সবাই কি চেনে বলতো, বঙ্গবন্ধু বলে। সামনের দিকে খেয়াল করি যে অনশন শুরু করার কয়েকদিনের মাথায় বঙ্গবন্ধুকে হাসপাতালে নেওয়া হলো বলতো, কয়েকদিনের মাথায় বঙ্গবন্ধুকে হাসপাতালে নেওয়া হয়েছে, বলো বলো বলো, কয়েকদিনের মাথায়? এটার অ্যান্সার করো, 7 নম্বরের অ্যান্সারটা করে ফেলো। আমি যেগুলো তোমরা, আচ্ছা আশরাফুল ইসলাম সাইম কই থেকে কই গেল? পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, হ্যাঁ মুখ্যমন্ত্রী ছিলেন। হ্যাঁ স্বর্ণা বলছে মুখ্যমন্ত্রী, হ্যাঁ মুখ্যমন্ত্রী। কই থেকে কই গেল ভাইয়া? হচ্ছে ওইটা উদ্দীপকটা মিসিং ছিল, হ্যাঁ মিসিং ছিল, এই জন্য আমি সামনের দিকে আগে। তোমার সমস্যা নেই, আরো অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে সামনে। হ্যাঁ তোমাদের এমসিকিউ এখানে আমি সংযোজন করেছি 32টা, সুতরাং অনেক এমসিকিউ আছে, আমরা সলভ করে ফেলবো। কখনো বলছো ঘ, 5-এর ঘ, 6-এর ক, খ। কে বলছো? স্বর্ণা বলছো 7-এর ঘ, রাকিব বলছো 7-এর ক। অ্যান্সার এমন কেন? 2 দিন, এই তো করিম শেখ, একদম এক্স্যাক্টলি 2 দিন। সবাই অ্যান্সার করো। কি যে অনশন শুরু করার কয়েকদিনের মাথায় তাকে বঙ্গবন্ধুকে হাসপাতালে নেওয়া হলো, 2 দিন। খুব ভালো করে পড়বা, একটু মন দিয়ে পড়বা। আচ্ছা, তারপরে খেয়াল করো যে বাঙালির মুক্তি সনদ বলা হয় কোনটিকে? তোমরা জানো যে 6 দফাকে, যেটা 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি, 1966 সালের কি বলতো, 5 থেকে 6 ফেব্রুয়ারি, এটা হচ্ছে পাকিস্তানের রাজধানী কোথায় বলতো, লাহোরে। সেখানে কি করা হয়েছিল বলতো, স্থাপন করা হয়েছিল। এটাকে কি বলা হয়েছে বলতো, এই যে বাঙালির মুক্তি সনদ বলা হয়। আচ্ছা আচ্ছা, আমরা সামনের দিকে খেয়াল করি, যে আওয়ামী লীগ কত সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে? আমরা জানি যে 1970 সালে একটা সাধারণ নির্বাচন হয়। এই সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অনেকগুলো আসন পায়, প্রায় 166টা আসন পেয়ে কি করে বলতো, জয়লাভ করে। 166টা আসন পেয়ে জয়লাভ করে। তাহলে কি হবে যে আওয়ামী লীগ কত সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে? 1970 সালের সাধারণ নির্বাচনে। আচ্ছা খেয়াল করো, তারপরে খেয়াল করো। আচ্ছা, 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকে ভূষিত হন বলতো? জুলিও কুরি। এটা একটু আগে আমরা পড়ছি, জুলিও কুরি। কি হবে? 1973 সালে শেখ মুজিবুর রহমান কোন পদকে ভূষিত হন? জুলিও কুরি। এখান থেকে যে এমসিকিউ গুলো আসে এগুলো অনেক সহজ এবং তোমরা পারবা, আমি আশা করি এগুলো তোমরা পারবা। তারপর আমরা একটু সামনের দিকে যাবো, একটু ইজিয়েস্টের থেকে একটু কঠিন আসছে। জাতিসংঘের সাধারণ পরিষদে বঙ্গবন্ধু কোন ভাষায় ভাষণ দেন বলতো? বাংলায় ভাষণ দেন। কি ভাষণ দেন বলতো? বাংলায় ভাষণ দেন। এটা হচ্ছে সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন ভাষায় ভাষণ দেন বলতো? বাংলায় ভাষণ দেন। প্রথম বাংলায় তিনি ভাষণ দেন। তারপরে দেখো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বহুবার কারাবরণ করেছেন। কেন কারাবরণ করেছেন বলতো? দুর্নীতি বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার কারণে, খণ্ডকালীন সরকারের রোশনালে পড়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যোগ দেয়, নাকি সরকার বিরোধী মন্তব্য দেয়? 12 নম্বরের অ্যান্সার সবাই করবা, 12 নম্বরের অ্যান্সার সবাই করবা। 12 নম্বরের অ্যান্সার সবাই করবা। বারো নম্বরের অ্যান্সার সবাই করবা। হ্যাঁ, 12 কে কি করছো? রাকিব বিল্লাহ করছো। 12 গ, হ্যাঁ হয়েছে। 12 ক, স্বর্ণা হয়নি। আবার ট্রাই করো। দুর্নীতি বিরোধী আন্দোলন না, এখানে কি হবে? বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যোগ দেওয়া। গণতান্ত্রিক মানে হচ্ছে জনগণের জন্য আন্দোলন। ঠিক আছে, 12 ক অস্কুরণী 12 ক না, 12 গ হবে। রাইট অ্যান্সারটা করে ফেলো। তারপরে নাদিরা বলছো 12 ক, 12 হবে না, এটা হবে। তারপরে বৃষ্টি বলছো 12 ক, 12 না, 12 কি হবে বলো তো? 12 হচ্ছে, সমস্যা নাই, অ্যান্সার রেখে দাও। আমি লিখলাম, তোমরা কেটে দিছো, অ্যান্সার কেটে দিছো। অ্যান্সার দিয়ে কেটে ফেলা কেন? অ্যান্সার দিছো, ভুল দিছো, সমস্যা নাই।
ভাই তোমার কি রাগ হচ্ছে, বকতেছে, মারতেছে? তাহলে কেন অ্যান্সার কাটো? অ্যান্সার ভুল দিছো, থাক, অ্যান্সার আবার কি করো, সঠিক দাও। ঠিক আছে, আবার সঠিক দাও। আচ্ছা করিম, আমি দেখছি তোমারটা পারছো। 12 গ হবে, কি হবে বলতো? 12 গ হবে। 12 কি হবে বলতো? গ হবে। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বহুবার কারাবরণ করেছেন, কেন? বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যোগ দেয়। আচ্ছা আমরা সামনের দিকে যাই। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতিতে হাতে খড়ি ঘটে কখন? কখন ঘটে বলতো? এটা হবে হচ্ছে ছাত্র জীবনে। তিনি আসলে ছাত্র জীবনে, আমি একটু আগে তোমাদের পড়াইলাম, ঠিক আছে, যে ছাত্র জীবনে তিনি কি করেন বলতো? এই রাজনীতিতে আসেন। তারপর একটা খেয়াল করো, যে 1970 সালের নির্বাচনে কোন দল পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বলতো? কোন দল? যুক্তফ্রন্ট, কৃষক প্রজা পার্টি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কি হবে? আওয়ামী লীগ হবে। আমি একটু আগে বললাম আওয়ামী লীগ, এবং 166টা আসন পেয়েছিল। এবং যুক্তফ্রন্ট নির্বাচন কবে হয়েছিল? 1954-তে হয়েছিল যুক্তফ্রন্ট নির্বাচন, আমরা জানি 1954-তে হয়েছিল, এবং 4টা রাজনৈতিক দল ছিল এখানে। এবং যুক্তফ্রন্টের যে প্রতীক ছিল এটা হচ্ছে মূলত, এবং নৌকা ছিল, এবং কি ছিল বলতো? এই যে মন্ত্রিসভা, এটা 56 দিন টেকে ছিল। এখানে কার নাম বেশি উল্লেখ করা? এখানে উল্লেখ করা হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হকের কথা। শেরে বাংলা একে ফজলুল হকের কথা বলা। এই যুক্তফ্রন্ট নিয়ে আরো যদি প্রশ্ন থাকে আর তোমরা পারবা আশা করি। আমি যুক্তফ্রন্ট ভাঙাই দিয়েছি, কিন্তু এখানে কি হবে বলতো? 1970 সালে নির্বাচনে কোন দল পাকিস্তানের জাতীয় প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে? কোন দল বলতো? আওয়ামী লীগ হবে। আওয়ামী লীগ 166টা আসন পায় 1970 সালের সাধারণ নির্বাচনে। এই সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে মূলত কি হয়েছে? মুক্তিযুদ্ধ হয়েছে। যে তারা যখনই আওয়ামী লীগ হচ্ছে নির্বাচনে জিতছে, তারা হচ্ছে কি করবে না, তারা হচ্ছে আলাপ আলোচনা, গোল বৈঠক টেবিল আয়োজন করবে। তারা 2 মার্চ 3 মার্চ গোল টেবিল বৈঠক আলোচনার কথা বইলে তারা হচ্ছে কি করছে? ওই যে জুলফিকার আলী ভুট্টো আসছে চইলা, যারা হচ্ছে পিপির হচ্ছে কি একজন রাজনৈতিক নেতা পাকিস্তান পিপলস পার্টির। আচ্ছা পিপির পি। আচ্ছা তারপরে আর কি ছিল বলতো? আরেকজন ছিল হচ্ছে ইয়াহিয়া খান। তিনিও আসলে কোথায় এসেছিলেন? বাংলাদেশে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কি করার জন্য? আলোচনা করার জন্য, গোল টেবিল বৈঠক করার জন্য। আদতে কোনো আলোচনা হয় নাই, তারা মূলত যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। তারা কি করছে? দেন হচ্ছে অবস্থাগুলো দেখে দেন তারা চলে গেছে, দেশ ত্যাগ করে গেছে। দেন হঠাৎই কি করছে? 25শে মার্চে, আমরা জানি যে 25শে মার্চ কালো রাতে তারা একটা কালো অধ্যায়ের সূচনা করছে, আমরা যেটাকে বলছি অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট বলতে ওই যে অনেকে এ প্লাস পায়, এ প্লাস পাইছে, একটা রিপোর্ট দেখছিলাম না তোমরা, যে একটা এ প্লাস পাইছে, এ প্লাস পেয়ে সবাইকে বলছে অপারেশন সার্চলাইট। কি করে? অপারেশনের সময় যে লাইটটা চালানো হয়, তো আমার মাথার উপরে একটা লাইট আছে, এই লাইটটাকে বলা হচ্ছে অপারেশন সার্চলাইট। তাহলে কি এসব ভুলভাল উত্তর দেওয়া যাবে না, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে যে অপারেশন সার্চলাইট হচ্ছে 25শে মার্চের মধ্যরাতে যে পাকিস্তান বাহিনী যে কালো অধ্যায় সূচনা করেছিল, অনেক বাঙালিকে, ঘুমন্ত নিরস্ত্র বাঙালিকে তারা কি করেছিল? গুলি করে হত্যা করেছিল, এইটা। আচ্ছা আশা করি যুক্তফ্রন্ট নিয়ে আমি কেন বললাম যে যুক্তফ্রন্ট এবং আওয়ামী লীগের যে সাধারণ নির্বাচন 70-এর, এটা মূলত কাছাকাছি। যুক্তফ্রন্টও কেন নির্বাচন হয়েছিল? যে এই পূর্ববঙ্গে আলাদা একটা সরকার ব্যবস্থা দেওয়া হবে, এখানেও সেটা ছিল। এই জন্য যুক্তফ্রন্ট নিয়ে একটু আলোচনা করে দিলাম, আশা করি তোমরা বুঝছো। সামনের দিকে খেয়াল করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তান থেকে দেশে প্রত্যাবর্তন করেন, মানে দেশে ফিরে আসেন। আমরা জানি যে তিনি পাকিস্তান থেকে ইংল্যান্ডে গিয়েছিলেন, ইংল্যান্ড থেকে মনে হয় আবার কোথায় এসেছিলেন? বাংলাদেশে এসেছিলেন। এটা হচ্ছে 1972 সালের কি হবে বলতো? 10 জানুয়ারি। এবং এই 10 জানুয়ারিকে বলা হয়, কি বলা হয় বলতো? স্বদেশ প্রত্যাবর্তন দিবস। স্বদেশ প্রত্যাবর্তন দিবস, আশা করি তোমরা বুঝছো। সামনে খেয়াল করে যে কোন উদ্দেশ্যে 1971 সালের 25শে মার্চ মধ্যরাতের পর পাকিস্তানি বাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে? কোন উদ্দেশ্যে? কোন উদ্দেশ্যে বলতো? বাঙালিকে নির্বিচারে হত্যা করা, বাঙালিকে অধপতিত করা, বাঙালির মুক্তি সংগ্রামকে নস্যাৎ করা, এবং বাংলাদেশকে পাকিস্তানে রূপান্তর করা। এটা কি হবে বলতো? বাঙালির মুক্তি সংগ্রামকে নস্যাৎ করা। সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। আমি সবার অ্যান্সার দেখছি, তো সবাই অ্যান্সার করবে। আমি বলার আগে তোমরা অ্যান্সার করবে, আমার থেকে ফার্স্ট থাকবা, তোমরা আমার থেকেও ফার্স্ট থাকবা। আচ্ছা সামনে অ্যান্সার, আমরা সামনেটা দেখি। দেখো যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। শেখ মুজিবুর রহমানের এ বক্তব্যে নিচের কোন বিষয়টি ফুটে উঠেছে? বিজয়ের স্বাদ, মানবতার জয়গান, স্বাধীনতার আহ্বান, সত্য প্রতিষ্ঠার আহ্বান। এটা কি হবে বলো? যে 17 নম্বর এমসিকিউটা কি হবে? 17 নম্বর এমসিকিউটা কি হবে বলো তো সবাই? 17 নম্বর এমসিকিউটা কি হবে সবাই বলো? 17 নম্বর এমসিকিউ কি হবে বলো? 17 নম্বর এমসিকিউ কি হবে?
হ্যাঁ 17 গ অনেকে বলছো স্বাধীনতার আহ্বান। আমরা খুব অল্প কিছুক্ষণ আছি, তোমরা একটু ক্লাসে থাকো, একটু বারবার আমি বলার আগে তোমরা অ্যান্সার করবা, ঠিক আছে? আমরা অল্প কিছুক্ষণ আছি, আমরা শেষের দিকে প্রায়। শেখ মুজিব ও মহিউদ্দিন জেলের ভিতর কিসের জন্য প্রস্তুত ছিলেন? কিসের জন্য বলো তো? কিসের জন্য? আত্মহত্যার জন্য, অনশনের জন্য, আলোচনার জন্য, না মিছিলের জন্য? বলো তো কি হবে? এটা হচ্ছে অনশনের জন্য। তারা দুজনেই অনশন ধর্মঘট পালন করছিলেন। আচ্ছা, তারপরে দেখো যে আমির হোসেন সাহেবের পদবি কি ছিল? আমির হোসেন সাহেবের পদবি কি ছিল বলো তো? এই 19 নম্বরের অ্যান্সারটা তোমরা করে ফেলো, 19 নম্বরের অ্যান্সারটা করে ফেলো। হ্যাঁ 19 নম্বরের অ্যান্সারটা করে ফেলো সবাই সবাই। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, যাইতেছি। আচ্ছা সবাই অ্যান্সার করি, সবাই অ্যান্সার করি। একটু একটু ইন্টারাপ্ট হইলো, সমস্যা নেই, সবাই অ্যান্সার করি, সবাই অ্যান্সার করি। 19 গ, এই তো পারছো, সুপারিনটেন্ডেন্ট। হ্যাঁ হ্যাঁ সুপারিনটেন্ডেন্ট। আচ্ছা আমরা সামনের দিকে যাই। দেখো যে মুখলেসুর রহমান সাহেবের পদবি কি ছিল বলতো? মুখলেসুর রহমানের পদবি ছিল কি বলতো? ডেপুটি জেলার, ডেপুটি জেলার। আচ্ছা আমরা সামনের দিকে যাই। দেখো সরকারের হুকুমে কাদেরকে চলতে হয় বলতো? কাদেরকে চলতে হয়? যারা আমলা, যারা হচ্ছে প্রথম শ্রেণীর কর্মকর্তা, তাদেরকে সরকারের হুকুমে, যেমন বিশেষ ক্যাডার, ধরো হচ্ছে যদি কথা না শুনে যারা হচ্ছে ধরো ইওনো কিংবা হচ্ছে জেলা প্রশাসক, তাদেরকে কি করা হয়? ট্রান্সফার করে দেওয়া হয়। সুতরাং আমাদের গভর্নমেন্টের কথা শুনতে হয়। তাহলে কারো সরকারের হুকুমে কাদেরকে চলতে হয় বলতো? সরকারের হুকুমকে হচ্ছে আমলাদের চলতে হয়। তারপরে খেয়াল করো, তারপরে হচ্ছে ধর্মঘটের ব্যাপারে আলোচনা হচ্ছে আছে বলে কয় তারিখে শেখ মুজিবকে জেল কেটে নিয়ে যাওয়া হয়? কয় তারিখে বলতো? কয় তারিখে বলতো? কয় তারিখে নিয়ে যাওয়া হয়? সবাই বলি, এটা হবে 15 তারিখে। আচ্ছা সামনের দিকে যাই, সামনের দিকে যাই। মালপত্র কাপড় চোপড় ও বিছানা নিয়ে কে হাজির হলো? মালপত্র কাপড় চোপড় ও বিছানা নিয়ে হাজির হলো হচ্ছে জমাদার হবে, এটা জমাদার সাহেব, জমাদার সাহেব হাজির হইলো। তোমরা অ্যান্সার করো, আমি বলার আগে অ্যান্সার করো, আমি বলার আগে অ্যান্সার করো। তারপরে দেখো শেখ মুজিবকে ঢাকা থেকে কোন জেলে নিয়ে যাওয়া হয় হলো? কোন জেলে নিয়ে যাওয়া হলো বলো তো? কোন জেলে? আমরা জানি যে ফরিদপুরে জেলে নিয়ে যাওয়া হয়েছে, এবং এটা কোথায় কেমন করে নিয়ে যাওয়া হয়েছে? জাহাজে, জাহাজে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ নারায়ণগঞ্জ থেকে আবার কোথায় নিয়ে আসা হয়েছিল? সদরঘাটের এদিকে নিয়ে আসা হয়েছিল, এবং এখানে ওই বাহাদুর শাহ পার্কের কথা এই জন্য আসছে, কারণ এইদিকে সদরঘাটের ওখানেই মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং ওখানেই মূলত কি বলতো? ওখানে মূলত এই বাহাদুর শাহ পার্ক কিংবা হচ্ছে তৎকালীন ভিক্টোরিয়া পার্ক। আচ্ছা এই জাহাজে করে তাকে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়েছিল, এবং আমরা জানি যে হচ্ছে এই পদ্মা সেতু হওয়ার পূর্ব পর্যন্ত সবাই কি ওই জেলাগুলো সবাই কি লঞ্চেই যাতায়াত করতো। এখন মূলত সবাই কি কিসে যাতায়াত করে বলতো? সবাই হচ্ছে বাসে কিংবা হচ্ছে প্রাইভেট কারে যাতায়াত করে। ইয়ে কে বাত হাই আফজেল খান নামে প্রশ্নের উত্তরে বঙ্গবন্ধু কি বলছিলেন বলতো? কি বলছিলেন? বলছিলেন কি কিসমত। কি বলছিলেন বলতো? কিসমত। তারপরে দেখো তো পাকিস্তান হওয়ার সময় বেলুস সুবেদার কোথায় ছিলেন বলতো? বেলুস সুবেদার কোথায় ছিলেন? গোপালগঞ্জে ছিলেন। এই জন্য বঙ্গবন্ধুর সাথে তার কি ছিল? একটা পরিচয় ছিল, কারণ গোপালগঞ্জে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। আচ্ছা আমরা তারপর একটা খেয়াল করি। দেখো ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি? একটু আগে বললাম যে বাহাদুর শাহ পার্ক। ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক, আগে ছিল ভিক্টোরিয়া পার্ক। হচ্ছে ইংল্যান্ডের রানী, ওনার নামে কি করা হয়েছিল? ওনার নামে হচ্ছে বাহাদুর শাহ পার্ক নাম, ওনার নামে হচ্ছে মূলত ভিক্টোরিয়া পার্ক নাম রাখা হয়েছিল, দেন হচ্ছে এটার নাম হয়েছে বাহাদুর শাহ পার্ক। তারপরটা খেয়াল করো, কদিন পর বঙ্গবন্ধুকে জোর করে নাক দিয়ে খাওয়ানো হলো? কয়দিন পর বলতো? 4 দিন পর মূলত, ঠিক আছে? কয়দিন পর? 4 দিন পর। সামনেরটা খেয়াল করো, এদের কথা হলো মরতে দেব না। কাদের কথা বলতো? কাদের কথা? আন্দোলনকারীদের কথা, মিছিলকারীদের কথা, শাসক শ্রেণীর কথা, রাজনীতিবিদদের কথা। এখানে হবে শাসক শ্রেণীর কথা। এদের কথা হলো মরতে দেব না। কাদের কথা বলতো? শাসক শ্রেণীর কথা। তারপরটা খেয়াল করো, বঙ্গবন্ধু কয়টি চিঠি লিখেছিলেন বলতো? আমরা জানি যে উনি পেপার চেয়েছিলেন, কাগজ চেয়েছিলেন, দেন উনি লিখেছিলেন। উনি 4টি চিঠি লিখেছিলেন। কাকে কাকে দিয়েছিলেন তোমরা জানো? তোমরা জানো এখানে কয়টা চিঠি লিখেছিলেন বলতো? 4টা চিঠি। আচ্ছা তারপরে সামনের দিকে খেয়াল করি যে মানুষের যখন পতন আসে তখন পদে পদে কি হতে থাকে বলতো? ভুল হতে থাকে। এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন কাকে উদ্দেশ্য করে? আইয়ুবকে উদ্দেশ্য করে। তারপরটা খেয়াল করো, কোথায় মিছিলের উপর 21 তারিখে গুলি হয়েছিল বলতো? কোথায়? এটা হবে হচ্ছে ঢাকায়। তিনি আসলে যে ফরিদপুর যখন ছিলেন, ফরিদগঞ্জে না, আচ্ছা ফরিদপুর যখন তিনি ছিলেন সেখানে বসে, জেলখানায় বসে তিনি খবরটা শুনতে পেয়েছিলেন। এটা কোথায় গুলি হয়েছে বলতো? ঢাকায়। আমরা জানি যে ভাষা আন্দোলনের যে গুলিটা, এটা জানি যে আন্দোলনটা হয়েছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু করে আমরা ঢাকা মেডিকেলের ওই জায়গাটা পর্যন্ত হয়েছিল। আশা করি তোমরা আজকের ক্লাস অনেক বেশি বেনিফিটেড হয়েছো। আমি একদম ঘেমে শেষ, কারণ এখানে
গরম একটু লাইটেরও গরম আছে। আশা করি তোমরা আজকের ক্লাস অনেক বেশি বেনিফিটেড হইছো। তোমরা আমাদের সাথে থাকো, রয়্যাল এডুকেশনের সাথে থাকো, ইনশাআল্লাহ তোমরা বাংলা নিয়ে তোমাদের কোনো ভয় থাকবে না। আমি আছি, তোমাদের লিওন ভাইয়া আছে, তোমাদের মুসাফির রাহাত ভাইয়া আছে, ইনশাআল্লাহ তোমাদের বাংলা ভীতি তোমাদের থাকবে না। ঠিক আছে, তোমাদের এখানে যে রেগুলার ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোতে তুমি কি করবা, জয়েন করবা। এবং আমি আছি তোমাদের শনি সোম বুধে ঠিক বিকাল 5টায় তোমাদের বাংলার যে স্পেশাল ক্লাসগুলো নিয়ে আমি থাকবো এবং তোমার গুরুত্বপূর্ণ সাজেশনগুলো দিব এবং কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে সব বলবো, এমসিকিউ গুলো সলভ করে দিব। আশা করি তুমি আগে থেকে প্রস্তুত থাকবা, ক্লাসে জয়েন করবা, বন্ধুদের নিয়ে আসবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থেকো।